বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ 2020-21 সেশন এবং অন্যান্য সেশনের ভাই বোন আছো, তোমাদের আজকে স্পেশাল একটি ক্লাস আমি উপহার দিতে যাচ্ছি। আজকের ক্লাসে আমরা তোমাদেরকে টোটাল একটা পূর্ণাঙ্গ মডেল কোয়েশ্চন সলভ করব এবং আজকের ক্লাসে আমরা তোমাদেরকে 1 থেকে 17 নং পর্যন্ত কিভাবে খুব সহজে শর্টকাট টেকনিকের মাধ্যমে অ্যান্সার করতে পারো, এই শর্টকাট টেকনিক আজকে আমি তোমাদেরকে দেখাবো। এই ট্রিক্সটা তোমরা প্রত্যেকেই অবশ্যই দেখার চেষ্টা করবা এবং আশা করি আজকের যে টেকনিক এবং আজকের যে ট্রিক্স, এই টেকনিক এবং এই ট্রিক্সের মাধ্যমে তোমরা যদি পরীক্ষার হলে অ্যান্সার করো, তোমাদের পরীক্ষা শতভাগ ভালো হবে এবং তোমরা পাস করার গ্যারান্টি সহকারে তোমরা গ্যারান্টি সহকারে পাস করতে পারবে ইনশাআল্লাহ। সো আজকের ক্লাসটা অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে যাচ্ছে। তোমরা সবাই প্রত্যেকেই যারা ফ্রি ক্লাসের জন্য অধীর আগ্রহে ছিলা, যারা এতক্ষণ অপেক্ষা করতেছিলা, আশা করি যে প্রত্যেকেই তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। সো আজকে আমরা ঠিক 10টায় শুরু করেছি ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা টানা 2 ঘন্টা একটা ক্লাস হবে এবং একটা ম্যারাথন ক্লাস, এবং আজকের ক্লাসে আমরা একটা স্পেশাল মডেল কোয়েশ্চন সলভ করার চেষ্টা করব এবং আমরা খুব সহজে কিভাবে 1 থেকে 17 নং পর্যন্ত প্রশ্নগুলো লিখতে পারি আমি আজকে এই লেকচার 2 এ আজকে আলোচনা করার চেষ্টা করব। সো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষের 2020-21 সেশনের ভাই বোন আছো এবং তোমাদের পরীক্ষা হচ্ছে 15 তারিখ থেকে, সো এই 15 তারিখ থেকে আমরা 15 তারিখকে উপেক্ষা করে বা উপলক্ষ করে আমরা কিভাবে এই সময়ে ভালো একটা রেজাল্ট করতে পারি এবং পরীক্ষার হলে আমরা কিভাবে ভালো করে উপস্থাপন করতে পারি, টোটাল আজকে আমি তোমাদেরকে 1 থেকে 17 নং পর্যন্ত প্রশ্নগুলো উত্তর করার টেকনিক আজকে দেখাবো। সো তোমরা অবশ্যই 1 থেকে 17 নং পর্যন্ত যে টেকনিকগুলো আছে তোমরা অবশ্যই ভালো করে দেখার চেষ্টা করবা। আজকের যে মডেল কোয়েশ্চনটা অবশ্যই মনোযোগ সহকারে এবং গুরুত্ব সহকারে ভালো করে দেখার চেষ্টা করবা। তো আজকের ক্লাসটা আশা করি তোমাদের অনেক বেশি হেল্পফুল হবে, অনেক বেশি ইফেক্টিভ হবে। সো আমরা শুরুতেই দেখে নেই কে কে আমাদের ক্লাসে এই মুহূর্তে জয়েন করতেছো। তোমরা প্রত্যেকে একটু আমাকে কমেন্টস করে জানাবা আমার সাউন্ড কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং তোমরা আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু দ্রুত ঝটপট জানাবা। এবং তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবী ফ্রেন্ড সার্কেল প্রত্যেককেই এই ফ্রি ক্লাসে সবাইকে জয়েন করে দিবা, যাতে করে আমাদের ক্লাসটা সবাই দেখতে পারে এবং সবাই কোনো না কোনো কিছু অবশ্যই কিছু না কিছু শিখতে পারে। সো তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করবা। আচ্ছা, আমরা কিছু কমেন্টস পড়ে নেই। এই মুহূর্তে রাজন মিয়া আমাকে কেমন আছেন জিজ্ঞেস করেছো, আমি আছি আলহামদুলিল্লাহ। আকি আমাকে সালাম দিয়েছো, তারপরে মুসনাদ সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। নিপা আমাকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। জ্যোতি সালাম দিয়েছো, তারপরে আবু এমডি তাহের মিয়া আছো, ধন্যবাদ। তারপরে আমরা সাথী কানম কেমন আছেন, এই তো আছি আলহামদুলিল্লাহ। আশা করি তোমরা অনেক ভালো আছো। এরপরে আমরা দেখতে পাচ্ছি আবু বকর এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছে। মোহাম্মদ ইউনুস আমাদেরকে সালাম দিয়েছ, ওয়ালাইকুম আসসালাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি সালমান চলে আসছো, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। তো আজকের ক্লাসটা কিন্তু চমৎকার একটি ক্লাস হবে। তোমরা অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবা এবং প্রত্যেকেই লাইভ ক্লাসটা একটু শেয়ার করবা, কষ্ট করে একটু শেয়ার করবা। শেয়ার করে অবশ্যই তোমাদের কাছের বা দূরের যারা আছে ফ্রেন্ড সার্কেল তোমাদের প্রত্যেককে একটু মেনশন করে জানিয়ে দেবা। আমরা যদি একটা করে মেনশন করি তাহলে কিন্তু প্রত্যেকেই ক্লাসে যুক্ত হতে পারে। সোনিয়া আমি জয়েন করেছি, ধন্যবাদ সোনিয়া। সুইটি, তারপরে আমরা দেখতে পাচ্ছি নবীন মেয়ে লিখছো, ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। তারপরে আমরা দেখতে পাচ্ছি মাহফুজুর, সব ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি মারিয়া যুক্ত হয়েছে, সোনিয়া, হুরাই, তারপরে মানহিয়া, তারপরে মোহাম্মদ আলাউদ্দিন সালাম দিয়েছে আমাকে, আলাউদ্দিন, ওয়ালাইকুম আসসালাম। আমরা চাচ্ছি যে প্রত্যেকেই আজকের ক্লাসে জয়েন করে এবং প্রত্যেকে যেন আজকের ক্লাস থেকে কিছুটা বেনিফিট পায়। তো আমরা যদি তোমাদের যে একজন বন্ধুকে যদি মেনশন করো এবং একজন বন্ধুর নিকট যদি ক্লাসটা শেয়ার করো, তোমাদের হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ভাইবার যে যার মতো যে গ্রুপগুলো তোমরা চালাও, প্রত্যেকেই সেই গ্রুপগুলোতে তোমরা অবশ্যই লাইভটা একটু শেয়ার করো, যাতে করে তারাও আমাদের ক্লাস থেকে উপকৃত হয় এবং তারাও আমাদের ক্লাস থেকে কিছু না কিছু জানতে পারে এবং শিখতে পারে। সো তোমরা অবশ্যই দ্রুত লাইভটা একটু শেয়ার করে দাও এবং দ্রুত তোমাদের বন্ধু বান্ধবী সবাইকে একটু জানিয়ে দাও। আমরা আজকে টোটাল 1 থেকে 17 নং পর্যন্ত কিভাবে অ্যান্সার করা যায় খুব সহজে
1 থেকে 17 নং পর্যন্ত অ্যান্সার করার নিয়ম এবং টেকনিক তোমাদেরকে শেখাবো ইনশাল্লাহ। সো তোমরা অবশ্যই 1 থেকে 17 নং পর্যন্ত প্রশ্নগুলো কিভাবে অ্যান্সার করা যায় আজকের ক্লাসে তোমরা জানতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে? সো তোমরা অবশ্যই, আশা করি তোমাদের হাতে খাতা কলম আছে এবং তোমরা সবাই আমাদের ইমরান সাজেশন বইটা সবার কাছে রয়েছে। যাদের কাছে আমাদের ইমরান সাজেশন বইটা আছে প্রত্যেকেই সাজেশন বইটা অবশ্যই সাথে রাখবা। আমি স্পেশাল কিছু কথা বলবো, স্পেশাল কিছু আজকে টেকনিক শেখাবো। এই বইয়ের ফাঁকে বা এক কর্নারে ফাঁকে বাকি একটু লিখে রাখবা, ঠিক আছে? লিখে রাখলে তোমাদের পরবর্তীতে অবশ্যই কাজে আসবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করতে পারি আজকের আয়োজন। তাহলে আমরা শুরু করতে পারি। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের সাথে অনেক ভাই বোন যুক্ত হয়েছে। যারা শেয়ার করেছো তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ। জাহিদ শেয়ার করেছো, তারপরে আমরা ফাবিয়া শেয়ার করেছো, ভেরি গুড। তারপরে আমরা মিল্টন দিনাজপুর থেকে, তারপরে আমরা সাফন সালাম দিয়েছো, তারপরে মিম, আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি আমেনা সালাম দিয়েছো, তারপরে আমরা শম্পা সালাম দিয়েছো, ভেরি গুড। তারপরে সালাম স্যার, আপনি অনেক কষ্ট করতেছেন, প্রিন্স মোবারক। দোয়া করবো আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখেন এবং তোমাদের মাঝে ভালো কিছু উপহার দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আপনাদের ক্লাস ছাড়া অন্য কোনো পেজের ক্লাস ভালো লাগে না। ড্রিম গার্ল, থ্যাংক ইউ। প্রত্যেকের ক্লাস করবা, চেষ্টা করবা জয়েন করার জন্য, তোমাদের উপকার হবে। এই সময়টা তোমাদের যেখান থেকে ক্লাস করো তোমাদের কিছু না কিছু উপকার হবে। আমার ক্লাস করতে হবে সেরকম কোনো কিছু না, পার্টিকুলারলি এরকম স্পেসিফিকলি কোনো নিয়ম নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আবিদুল লিখেছে আপনার টেকনিক শিখে যে পাস করতে পারবে না সে কোনো জন্মেই পাস করতে পারবে না। ভেরি গুড, খুব সুন্দর একটা কথা বলেছো। হ্যাঁ, আসলেই আমি যে শর্টকাট টেকনিকগুলো শেখাই ক্লাসে, এই টেকনিকগুলো যদি ভালো করে যে কোনো একটা দুর্বল স্টুডেন্ট ভালো করে ফলো করতে পারে তাহলে সে অনায়াসেই কিন্তু পাস করতে পারবে। সো টেকনিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট। সো তোমরা টেকনিকগুলো অবশ্যই গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবা। আচ্ছা, শান্তা সালাম দিয়েছো, তারপরে আমরা দেখতে পাচ্ছি রিফাত সালাম দিয়েছো। আচ্ছা, প্রিয় স্যার আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আচ্ছা, জয়নাব সালাম দিয়েছো, তারপরে হেলাল, দিশান নমস্কার নমস্কার, তারপর জয়নাব সালাম দিয়েছো। তারপরে আমরা দেখতে পাচ্ছি মিম ইসলাম, বইয়ের দাম হচ্ছে 250 টাকা, কুরিয়ার চার্জ সহ। আচ্ছা, তাহলে আমরা গ্যারান্টি বেস থেকে আমাদের পেইড বেসের স্টুডেন্টও আজকে তোমাদের প্রত্যেকের জন্য আজকে ক্লাসটা উন্মুক্ত। পেইড বেসের স্টুডেন্ট যারা, পাওয়ার বেসের স্টুডেন্ট যারা, হচ্ছে বুলেট বেসের স্টুডেন্ট, গ্যারান্টি বেসের স্টুডেন্ট, শিওর পাস ব্যাচের স্টুডেন্ট, হ্যাঁ, ফাইনাল সাজেশন ব্যাচের স্টুডেন্ট, রিভিশন ব্যাচের স্টুডেন্ট, অনেকেই আজকে যুক্ত হয়েছে। প্রত্যেকেই নিয়ে আজকে ক্লাসটা করতেছি, কারণ এই ক্লাসটা আমি উন্মুক্ত করেছি যেন প্রত্যেকেই ক্লাসটা দেখে কিছুটা বেনিফিট পায় এবং উপকৃত হয়। তাহলে আমরা শুরু করে দেই, ঠিক আছে? আলহামদুলিল্লাহ আমরা প্লাস 900 প্লাস ভাই বোন এই মুহূর্তে যুক্ত হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকের যে গুরুত্বপূর্ণ ক্লাস, আমরা একটা করে নং আজকে আলোচনা করার চেষ্টা করব। তোমাদের আজকে এই ক্লাসটা করতে একটু সময় লাগতে পারে, তোমাদের এই ক্লাসটা শেষ হতে একটু সময় লাগবে। তোমরা প্রত্যেকে, আমার হাম্বেল রিকোয়েস্ট থাকবে, মনোযোগ সহকারে ধৈর্য সহকারে ক্লাসটা করবা। আজকে 1 থেকে 17 নং পর্যন্ত কিভাবে তোমরা অ্যান্সার করতে পারো, এই 1 থেকে 17 নং পর্যন্ত প্রশ্নগুলোর অ্যান্সার আজকে তোমাদেরকে আমি শেখানোর চেষ্টা করব। আচ্ছা, তাহলে দেখো, তোমাদের শুরুর দিকেই একটা হচ্ছে প্যাসেজ থাকবে, সেটা হচ্ছে আননোন একটা প্যাসেজ থাকবে। এই প্যাসেজ কখনো হুবহু কমন আসবে না। প্যাসেজ একটা আননোন একটা প্যাসেজ থাকবে, এই প্যাসেজটা হুবহু কখনো কমন আসবে না, এটা আমরা ধরে নিয়েছি। সো আমরা জানি যে একটা আননোন প্যাসেজ থাকবে, এই প্যাসেজটা কোন জায়গা থেকে আসে, কিভাবে আসে আমরা জানি না, বাট এই প্যাসেজে কি কি নং আসে এটা তো আমরা জানি। আমাদের প্যাসেজে কি কি প্রশ্ন আসে এটা আমরা সবাই জানি। সো আমরা আজকে এই টেকনিকগুলাই শেখার চেষ্টা করব। ধরো সাপোজ এটা একটা প্যাসেজ আসলো, এই যে প্যাসেজটা ধরো এটা 2000 সম্ভবত 2000 কত সালে, ধরো 19 সালের প্রশ্নটা সম্ভবত বা এরকম সালে একটা প্রশ্ন আসছিল। তো প্রশ্নটা ছিল মানি ক্যানট বাই হ্যাপিনেস। অর্থাৎ আমি শুরুর দিকে প্যাসেজটা যখন হাতে পাবো বা প্রশ্নটা যখন আমি হাতে পাবো, হাতে পাওয়ার পরেই আমি প্যাসেজের প্রথম লাইনটা একটু পড়ার চেষ্টা করব। প্যাসেজটা কি সম্পর্কে কি নিয়ে আসছে জাস্ট আমি এইটুকু পড়বো, আর বাকি অংশটুকু আমার পড়ার কোনো দরকার নাই। তাহলে দেখো এখানে একটা প্যাসেজ আসছে যে মানি ক্যানট বাই হ্যাপিনেস। টাকা কি করতে পারে না, টাকা সুখ বয়ে আনতে পারে না। এরপর দেখো আমরা এখানে বলা আছে মানি ইজ এ মাস্ট ফর আওয়ার লাইফ। মানি ইজ এ মাস্ট, মানি ইজ নিড, অথবা মানি ইজ নিড মাস্ট ফর আওয়ার লাইফ। মানি মানে টাকা হচ্ছে আমাদের জীবনের জন্য প্রচুর বা মানে অত্যন্ত দরকার, প্রয়োজনীয়। বাট ইট ইজ নট দ্য থিং দ্যাট নেসেসারি ব্রিংস আওয়ার হ্যাপিনেস। বাট কিন্তু টাকা কিন্তু আমাদের সুখ আনতে পারে না, আমাদের জীবনে কি করতে পারে না, নট ব্রিংস হ্যাপিনেস।
টাকা ব্রিংস হ্যাপিনেস, মানে ব্রিংস মানে আনয়ন করা, হ্যাপিনেস মানে হচ্ছে সুখ। তাহলে সুখগুলা কিন্তু টাকার দ্বারা আনা যায় না, যার জন্য আমরা এখানে শুরুর দিকে আমাদের প্যাসেজে বলা হচ্ছে যে টাকাই সকল সুখের মূল নয়, টাকা ক্যান নট বাই হ্যাপিনেস, টাকা দিয়ে মানুষ সুখ কিনতে পারে না। বাই মানে হচ্ছে কেনা, হ্যাপিনেস মানে হচ্ছে সুখ। তাহলে আমার ধরো আমি প্রথম দিকে শুরুর দিকে আমি টেকনিক বলতেছি, শুরুর দিকে যখন প্যাসেজটা হাতে পাবা, প্যাসেজের প্রথম লাইনটা পড়ার চেষ্টা করবা, বড় জোর তুমি হচ্ছে দ্বিতীয় লাইনটা একটু পড়ার চেষ্টা করবা, এরপরে সর্বশেষ যে দুইটা লাইন রয়েছে এই দুইটা লাইন তুমি হচ্ছে পড়ার চেষ্টা করবা। প্যাসেজের প্রথমের লাইন এবং সর্বশেষ দুইটা লাইন একটু চোখ বোলাবা। এই প্যাসেজটা তুমি যদি হুবহু পড়ার চেষ্টা করো, এটাকে ট্রান্সলেট করার চেষ্টা করো, মনে রাখবা তোমার একটা প্যাসেজ পড়তে গেলেও তোমার মিনিমাম একটা 10 মিনিট বা 5 মিনিট সময়ের প্রয়োজন। সো আমরা অবশ্যই যে কাজটা করব, প্যাসেজটা হুবহু কখনো পড়বো না, পড়ে সময়টা আমার নষ্ট করবো না, ওয়েস্ট করবো না। এই জন্য প্যাসেজটা আমি শুরুতেই বললাম, প্রশ্নটা হাতে পাওয়ার পরে এই প্যাসেজটা তোমার পড়ার কোনো দরকার নাই, এত সময় নিয়ে পড়ার দরকার নাই। সরাসরি আমি চলে যাব, আমাকে এখানে যে প্রশ্নগুলো অ্যান্সার করতে বলছে এই প্রশ্নের দিকে একটু খেয়াল করার চেষ্টা করব। মনে রাখবা আমরা যখন ডাব্লিউএস কোশ্চেনগুলো করেছি গ্রামারের মধ্যে, ডাব্লিউএস কোশ্চেন করার সময় আমরা জেনেছিলাম কি ডাব্লিউ যুক্ত ওয়ার্ড প্লাস হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে তোমার কি সাবজেক্ট এবং প্লাস হচ্ছে অবজেক্ট এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। তো দেখো এখানে প্রত্যেকটা কোশ্চেন যে করা হয়েছে এই প্রত্যেকটা কোশ্চেনের ডাব্লিউ যুক্ত ওয়ার্ড কিন্তু দেয়া আছে, এই যে ডাব্লিউ যুক্ত ওয়ার্ড দেয়া আছে, পাশাপাশি এখানে ডাজ আছে, গিভস আছে, ক্যান আছে, ডাউন আছে, অর্থাৎ ভার্বগুলোও দেয়া আছে। এখন অক্সিলারি ভার্বও থাকতে পারে, মেইন ভার্বও থাকতে পারে। তো এখন আমাদের এই যে ডাব্লিউ যুক্ত ওয়ার্ডগুলো আছে এই ডাব্লিউ যুক্ত ওয়ার্ডগুলো আমাকে উত্তর করার সময় যখন আমি আনস করব, যখন আমি আনস লিখব, তখন আমার ডাব্লিউ কোশ্চেন ওয়ার্ডগুলো টোটালি আমাকে বাদ দিতে হবে, বুঝতে পারছো? এরপর দেখো আমরা যখন একটা বাক্য তৈরি করতে যাই তখন বাক্যটা তৈরি করতে গেলে আমার কি প্রয়োজন হয়, যখন আমি নর্মালি একটা সেন্টেন্স তৈরি করতে যাই তখন আমার শুরুর দিকে প্রয়োজন হয় সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপর হচ্ছে অবজেক্ট। এই তিনটা জিনিস কিন্তু আমাকে মাস্ট বি দরকার হয়। যখন আমি উত্তর করতে যাব তখন আমাকে অবশ্যই সাবজেক্ট নিয়ে আসতে হবে, ভার্ব নিয়ে আসতে হবে এবং অবজেক্ট আবার নিয়ে আসতে হবে। তাহলে দেখো সাবজেক্টের পরে ভার্ব আছে, এখন এই ভার্বের মধ্যে দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং আরেকটা হচ্ছে মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব। এই দুই রকমের ভার্ব কিন্তু দরকার হয়। তাহলে দেখো আমি বিষয়টাকে জটিল করব না, আমি আরো সহজ করে দিচ্ছি। এখানে তোমরা টেকনিকটা যেটা অবলম্বন করবা বা যে টেকনিকের মাধ্যমে তোমরা এটা অ্যান্সার করতে পারবা, সবাই হচ্ছে একটু খেয়াল করো। এখানে আমি তোমাদেরকে প্রত্যেকেই এটা হচ্ছে দেখানোর চেষ্টা করব। আশা করি তোমরা আজকের ক্লাসে 1 থেকে 17 নং তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সবাই আছে একটু খেয়াল করো, এখানে আমরা যে কাজটা করব দেখো, রাইট দ্য অ্যান্সার টু দ্য ফলোইং কোয়েশ্চন। দেখো এখানে আমাকে বলছে যে প্রশ্নগুলো দেওয়া আছে, প্রশ্নগুলোর উত্তর করতে হবে। তো দেখো এখানে হাউ ডাজ দ্য রাইটার ডিফাইন হ্যাপিনেস। হ্যাঁ, রাইটার, এই গল্পের যে রাইটার আছে তিনি হ্যাপিনেস মানে সুখকে কিভাবে ডিভাইড করেছে বা আলাদা করেছে বা ভাগ করেছে, সুখ বলতে তিনি কি বুঝিয়েছে। তাহলে দেখো এখানে আমার হাউ আছে, এই হাউটাকে আমার বাদ দিতে হবে, এরপরে ডাজ আছে, ডাজ বাদ দিতে হবে, এরপরে দ্য রাইটার সাবজেক্ট থেকে শুরু করতে হবে। এখানে দ্য রাইটার কি আছে, সাবজেক্ট আছে। এরপরে দেখো আমার এখানে একটা ভার্বের প্রয়োজন, ভার্ব। তাহলে দেখো ডিফাইনটা আমি বাদ দিতে পারি, এরপরে বাকি অংশ দিলাম। এরপরে দেখো আমি এখানে যে শর্টকাট টিপসটা তোমাদেরকে টেকনিকটা বলবো সেটা হচ্ছে তুমি এখানে একটু খেয়াল করবা, যে এই বাক্যের মধ্যে বা এই প্রশ্নবোধক বাক্যটার মধ্যে এখানে আমার এই যে রাইটার এবং ডিফাইন এবং হ্যাপিনেস এই তিনটা কথা কোন জায়গায় আছে, আমার সেন্টেন্সের ভিতরে কোন জায়গায় আছে সেই জায়গাটা আমার খুঁজে বের করতে হবে। দেখো এখানে এই যে হ্যাপিনেস শব্দটা কিন্তু এই জায়গায় আছে, এবার দেখো এখানেও কিন্তু হ্যাপিনেস শব্দটা রয়েছে। তাহলে দেখো হ্যাপিনেস শব্দটা কিন্তু আমরা 2-3 জায়গায় পেয়ে গেছি অলরেডি। এরপরে আমার দরকার হচ্ছে রাইটার শব্দটা, আমার এখান থেকে কোথাও না কোথাও রাইটার শব্দটা মাস্ট বি কোথাও না কোথাও রয়েছে, সেই জায়গাটা আমার হুবহু লাইনটা ধরো এখান থেকে আমার এখানে হ্যাপিনেস শব্দটা আছে, টোটালি আমার হ্যাপিনেস শব্দটা টোটালি আমার হচ্ছে এই যে লাইনটা আছে টোটালি আমি লাইনটা তুলে দেওয়ার চেষ্টা করব। তো দেখো আমি কিভাবে এটা পরীক্ষার হলে অ্যান্সার করব, পরীক্ষার হলে অ্যান্সার করার নিয়মটা তোমরা সবাই আছে একটু খেয়াল করো। আমরা পরীক্ষার হলে কিভাবে অ্যান্সার করব, লেখবা হচ্ছে এভাবে, আনস টু দ্য কোয়েশ্চন নং 1 এর এ, এইভাবে লিখবা।
লেখার পরে এরকমভাবে একটা তুমি টান দেওয়ার চেষ্টা করবা। এখন দেখো আমার প্রশ্নগুলো যখন আমি অ্যান্সার করব তখন আমাকে 1 2 3 এখানে মার্ক করা আছে, তাহলে আমাকে লিখতে হবে 1 এর আনস লিখবো। 1 এর আনস লেখার পরে এখানে বলা হচ্ছে যে হাউ ডাজ দ্য রাইটার ডিফাইন হ্যাপিনেস, তাহলে আমার লিখতে হবে হাউ ডাজ বাদ, তাহলে লিখতে হবে দ্য রাইটার ডিফাইন হ্যাপিনেস বাই, এরপরে প্যাসেজের যে অংশটা আছে এই হুবহু প্যাসেজের অংশটা আমি এখানে লিখে দিব। তো দেখো আমাকে এই আনসার করার সময় কি করছি, আমি এই ডাব্লিউ যুক্ত ওয়ার্ডটা আমার বাদ দিতে হয়েছে, এরপরে অক্সিলারি ভার্ব যেটা ছিল সেটা আমি বাদ, সাবজেক্টের পর থেকে আমি শুরু করে দিয়েছি। এরপরে আমার এই যে হ্যাপিনেস শব্দটা এবং ডিফাইন শব্দটা বা রাইটার শব্দটা আমার যে প্যাসেজের যে জায়গায় আছে, আমার প্যাসেজের যে জায়গায় আছে আমি ঠিক সেই জায়গা থেকে সেই লাইনটা পুরোপুরি লাইনটা আমি এখান থেকে তুলে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এটা হচ্ছে একদম শর্টকাট টিক্স। এই টিক্সের মাধ্যমে তুমি 1 নং প্রশ্নের উত্তর করার চেষ্টা করবা। এরপর যদি আমরা 2 নং যাই তখন 2 এর প্রশ্নটা যদি অ্যান্সার করি তখন লিখতে হবে, বলা আছে হোয়াট গিভস ম্যান হ্যাপিনেস। হোয়াট গিভস মানে কে হচ্ছে যে মানে সুখ কে দেয়, সুখ কে দেয়। হোয়াট গিভস কি সুখ দেয়, মানুষকে কি সুখ দেয়। তাহলে দেখো হোয়াট গিভস ম্যান হ্যাপিনেস, তাহলে আমাকে এখানে হোয়াট দিয়ে প্রশ্ন করা হয়েছে, তাহলে দেখো আমাকে লিখতে হবে যে দ্য হ্যাপিনেস গিভ ম্যান বাই কি, বাই দ্বারা কি দ্বারা, টাকা অথবা আমাদের যে আত্মসন্তুষ্টি। এরকম আমরা টাকা ছাড়া যে আমরা কি করতে পারি, টাকা ছাড়াও আমরা জীবনে সুখ আনয়ন করতে পারি কিভাবে, মনের সন্তুষ্টি আত্মসন্তুষ্টি দ্বারা। তাহলে আমাকে এখান থেকে কোথাও না কোথাও এই কন্টেন্টমেন্ট, এই যে দেখো আত্মসন্তুষ্টি, ইট মিনস দ্য কন্টেন্টমেন্ট অফ দ্য মাইন্ড, অর্থাৎ মানুষের মনের যে আত্মসন্তুষ্টি সেটা হচ্ছে বড় শান্তি বড় সুখ। এই লাইনটা হুবহু আমি এখান থেকে তুলে দেওয়ার চেষ্টা করবো। এভাবে লিখবো আনস, এই আনস লেখার পরে আমার যে এইখানে প্রশ্নটা আছে হোয়াট গিভস মিনস দ্য গিভস, তাহলে আমার হোয়াট বাদ দিতে হবে, এরপরে গিভসটা বাদ দিতে হবে, তারপর লিখতে হবে দ্য ম্যান। এই ম্যানের পর থেকে আমার শুরু করে প্রশ্নের যে লাইনটা আছে সেই লাইনটা হুবহু প্যাসেজ থেকে এখানে এনে আমি উত্তর করার চেষ্টা করব। এরপর দেখি এরকম ভাবে যে হোয়াট ক্যান গিভ আস হ্যাপি, হ্যাঁ হোয়াট ক্যান মানে কি আমাদেরকে সুখে রাখতে পারে অথবা আমাদেরকে হ্যাপি দিতে পারে। তাহলে আমাদের দেখো তা আমাকে 3 নাম্বারটা এভাবে অ্যান্সার করতে হবে। আমি লিখবো আনস, এই আনস লেখার পরে আমাকে এখান থেকে দেখো হোয়াট ক্যান গিভ আস হ্যাপি, তাহলে দেখো এই ক্যানটা বাদ হোয়াটটা বাদ, ঠিক আছে। তাহলে মানে হ্যাপি গিভ আস বাই আমাদেরকে সুখ কিভাবে দেয়, আত্মসন্তুষ্টি, তাহলে আমাদের সেলফ স্যাটিসফ্যাকশন লিখতে পারি, অথবা হ্যাপি এখানে বলা আছে হি হু ইজ স্যাটিসফাইড উইথ what he gets and content with his life as really happy, অর্থাৎ সে হচ্ছে who he is satisfied, যে নিজেকে নিয়ে মানে সন্তুষ্টি মানে নিজেকে নিয়ে খুব সন্তুষ্টি প্রকাশ করে, আত্মসন্তুষ্টি প্রকাশ করে, সে সবসময় নিজের সুখটাকে উপলব্ধি করতে পারে। যারা মনের ভিতরে মানে চিন্তায় অথবা মনের ভিতরে মানে রুষানলে অথবা অহংকারে ভুগে তারা কিন্তু আত্মসন্তুষ্টি কখনো পায় না। আর অনেকে মনে করে যে টাকা দিয়ে অনেক সুখ কেনা যায়, এই প্যাসেজটা কিন্তু এই অর্থগুলো এখানে বোঝানো হয়েছে। তাহলে আমার কথা হচ্ছে যে আমাদের এখানে শর্টকাট টেক্সটটা কি, সেটা হচ্ছে আমরা প্রশ্নের যে বিষয়টা থাকবে এখানে আনসার টু দ্য কোয়েশ্চন অফ 1 এর এ লেখার পরে আমাকে 1 2 3 এরকম ভাবে সিরিয়াল করে আমাকে আনস লিখে এইভাবে আমাকে 4 পর্যন্ত এভাবে আমার আনস করার চেষ্টা করতে হবে। তাহলে আমাকে দরকার উত্তর করার সময় অবশ্যই আমাকে সাবজেক্ট দরকার এবং ভার্ব দরকার এবং হচ্ছে অবজেক্ট দরকার। এখন দেখো এই ভার্বের মধ্যে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে এবং প্লাস মেইন ভার্ব থাকে তাহলে অবশ্যই আমাকে এই দুইটার দেখুন একটা দিতে হবে। তাহলে মনে রাখবা আমরা যখন প্রশ্নগুলো উত্তর করব তখন মাস্ট বি আমাকে এই প্রশ্নগুলোর উত্তর আমার প্যাসেজে দেওয়া থাকবে, এই প্যাসেজ থেকে খুঁজে খুঁজে হুবহু লাইনটা আমি তুলে দেওয়ার চেষ্টা করব। তাহলে তোমাদেরকে এখানে যদি মার্কটাকে ধরো এখানে মার্ক আছে 4, তাহলে 4 থেকে তোমাকে মিনিমাম 2 অথবা 2.5 অথবা 3 অথবা তোমাকে এখানে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, যদি উত্তরটা ঠিকঠাক ভাবে সাজিয়ে লিখতে পারো। সর্বনিম্ন তোমাদেরকে এখান থেকে 2 দিবে, এই 4 থেকে তোমরা 2 মাস্ট বি পাবা। বুঝতে পারছো? এই ছিল আজকের তোমাদেরকে 1 নং এর যে প্রশ্নগুলো আছে এই 1 নং প্রশ্ন উত্তর লেখার নিয়ম। তাহলে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু কমেন্টস করে জানাবা। কারো কোনো প্রবলেম আছে কিনা, কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা যদি থাকে তোমরা আমাকে একটু কমেন্টস করে জানাবা।
আজকের ক্লাসটা অত্যন্ত চমৎকার একটি ক্লাস হতে যাচ্ছে, কারণ আমি আজকে তোমাদেরকে 1 থেকে 17 নং পর্যন্ত তোমাদের পরীক্ষার হলে কিভাবে অ্যান্সার করবা এই টোটাল বিষয়টা আজকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আজকের ক্লাসটা তোমরা সাক্ষী হও, ইতিহাসের সাক্ষী। আজকের ক্লাসটা যারা করবা তারা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা আমাদের ইউটিউব চ্যানেল, যারা আমাদের ইমরান সাজেশন ফেসবুক পেজ এবং বিভিন্ন গ্রুপে ক্লাসটা দেখতেছো, তোমরা তোমাদের পরীক্ষার হলে আর কোনো প্রবলেম থাকবে না এবং তোমরা একদম ডাউট ফ্রি তোমরা হচ্ছে যে পরীক্ষা হলে অ্যান্সার করতে পারবা এবং তোমাদের পাস নিশ্চিত মাত্র একটা ক্লাসের টেকনিকগুলো ফলো করলে ইনশাল্লাহ। তাহলে তোমরা একটু তোমাদেরকে কমেন্টস করে জানাও যে তোমাদের এই বিষয়টা ক্লিয়ার কিনা, এবং ক্লিয়ার হলে অবশ্যই তোমরা একটু ডান লিখে কমেন্ট করতে পারো। এবং আজকের প্যাসেজের যে ক্লাসটা এটা অত্যন্ত সুন্দর সাবলীলভাবে নেওয়ার চেষ্টা করতেছি যাতে করে তোমাদের কোনো প্রবলেম না থাকে। আচ্ছা, সালমান লিখেছো স্যার আজকের ক্লাসটা সেরা স্যার। আচ্ছা, সোনিয়া লিখেছো না স্যার ক্লিয়ার। ওকে, তাহলে আমাদের এই বিষয়টা ক্লিয়ার। এবার যাচ্ছি আমরা 1 নং প্রশ্নের উত্তর বি এ অ্যান্সার করার জন্য। দেখো আমরা এবার হচ্ছে 1 নং প্রশ্নের উত্তর বি কিভাবে অ্যান্সার করব তোমরা সবাই প্রত্যেকে একটু খেয়াল করার চেষ্টা করো। দেখো 1 নং প্রশ্নের উত্তর বি কিভাবে অ্যান্সার করব, শুরুর দিকেই তোমাকে লিখতে হবে আনসার টু দা কোশ্চেন নং 1 এর বি, এইভাবে তোমাকে লিখতে হবে আনসার টু দা কোশ্চেন নং 1 এর বি। এটা তোমার লেখা শেষ। এরপরে যে কাজটা করতে হবে ঠিক তোমাকে সেম ভাবে দেখো এখানে একটা বক্স অঙ্কন করতে হবে, এখানে একটা বক্স অঙ্কন করতে হবে। হ্যাঁ, এখানে একটা বক্স অঙ্কন করতে হবে। আমি এইভাবে একটা বক্স অঙ্কন করে দিলাম, তোমরা জাস্ট এইভাবে একটা বক্স অঙ্কন করবা, ঠিক আছে? বক্সটা অঙ্কন করার পরে এখানে লিখবা হচ্ছে যে গিভেন ওয়ার্ড, এখানে লিখবা গিভেন ওয়ার্ড, এভাবে একটা টান দিবা। এখানে লিখবা হচ্ছে তোমার বেসিক ওয়ার্ড বা বেস ওয়ার্ড, এবং এখানে লিখবা হচ্ছে মেকিং সেন্টেন্স। দেখো আমার এই যে কথাটা লেখা শেষ হয়ে গেছে। এখন আমার যে কাজটা করতে হবে, তোমরা সবাই আছে প্রত্যেকে যারা আমার ফ্রি ক্লাস করেছো, যারা প্রত্যেকে যারা জানো, তোমরা সবাই যারা যারা আমার ফ্রি ক্লাস করেছো তারা প্রত্যেকে জানো এখানে আমার বাকি যে কাজটুকু রয়েছে সেই কাজটা আমরা এখানে কিভাবে করব সবাই হচ্ছে একটু খেয়াল করো, তাহলে হচ্ছে বিষয়টা বুঝতে পারবা। এই জায়গাতে তোমাদের প্রবলেম হবে এটা 100% নিশ্চিত করে বলতে পারি, এবং প্রত্যেকটা স্টুডেন্টই এই জায়গাতেই ভুল করে। সো এই জায়গাটাতে যেন তোমাদের কোনো ভুল না হয় আমি সেই বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করতে যাচ্ছি। এই জায়গাতে যেন তোমাদের কোনো ভুল না হয় আমি এই জায়গাটা তোমাদের একদম ক্লিয়ার করে দিচ্ছি। সো তোমরা অবশ্যই ক্লাসটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করবা, এবং যারা আমাদের ক্লাস করতেছো, যারা এখনো আমাদের পেজটা ফলো দাও নাই এবং যারা আমাদের ক্লাসটা শেয়ার করো নাই, তোমরা প্রত্যেকে একটু ক্লাসটা শেয়ার করবা। জানো প্রত্যেকেই আমাদের ক্লাস থেকে অবশ্যই কিছু না কিছু শিখতে পারে, এবং প্রত্যেকে তোমরা একটু লাইক বাটন হিট করবা। যত বেশি লাইক বাটন হিট করবা তত বেশি ক্লাসটা সবার কাছে পৌঁছাবে। এখন দেখো গিভেন ওয়ার্ড, এই গিভেন ওয়ার্ড বলতে কি বোঝাচ্ছে? এখানে গিভেন ওয়ার্ড বলতে বোঝাচ্ছে যেটা প্রশ্নে দেয়া থাকবে সেই ওয়ার্ডগুলা এই বক্সের ভিতরে লিখতে হবে। যে ওয়ার্ডগুলা প্রশ্নে দেয়া থাকবে, প্রশ্নের ওয়ার্ডগুলাকে বলা হয় গিভেন ওয়ার্ড। প্রশ্নের যে শব্দগুলো থাকে সেটাকে বলা হয় গিভেন ওয়ার্ড। এরপর দেখো এখানে বেস ওয়ার্ড মানে হচ্ছে সমার্থক শব্দ, এটাকে বলা হয় সমার্থক বা একই শব্দ। সমার্থক শব্দ অথবা যে শব্দটার কোনো পরিবর্তন নাই বা এটার অর্থ একই দাঁড়ায় বা একই রকম অর্থ। তারপর দেখো মেকিং সেন্টেন্স মানে হচ্ছে এখানে বাক্য তৈরি করতে হবে। এখানে তোমাকে বাক্য তৈরি করতে হবে, বাক্য তৈরি করা, বুঝতে পারছো? এখানে তোমাকে মাস্ট বি বাক্য তৈরি করতে হবে, বুঝতে পারছো? তাহলে দেখো এখানে আমি বললাম গিভেন ওয়ার্ড অর্থাৎ হচ্ছে প্রশ্নের যে ওয়ার্ডগুলো থাকবে প্রশ্নের ওয়ার্ডগুলো এখানে এই পাশে লিখতে হবে। এখন আমি তোমাদেরকে একটা ট্রিক্স বলি, যে ট্রিক্সটা আমি অনেকবার ক্লাসে বলেছি, সেটা হচ্ছে গিভেন ওয়ার্ড তো তোমাকে প্রশ্নে দেয়াই থাকলো, এখন বেস ওয়ার্ড সমার্থক শব্দ যদি তুমি কোনোভাবে অ্যান্সার না করতে পারো বা তুমি কোনোভাবে না পারো তখন তোমার উপায় কি? এরপর দেখো মেকিং সেন্টেন্স, বাক্যটা তুমি যদি মানে কোনোভাবে কমপ্লিট না করতে পারো অথবা বাক্য না লিখতে পারো তখন তোমার উপায় কি? উপায় কিন্তু এখানে রয়েছে, বুঝতে পারছো? আচ্ছা কাইব আজকে স্যারের ক্লাস হবে না, আজকে ফ্রি ক্লাস নিচ্ছি, আজকে ফ্রাইডে শুক্রবার, এই জন্য ক্লাসগুলো আজকে মিস। তোমরা সবাই আমার ফ্রি ক্লাসটা করো। সো আজকে অন্য স্যারের কোনো ক্লাস হবে না, ফেসবুক আজকে পেড বেছে। সো তোমরা সবাই হচ্ছে এই ক্লাসটা ভালো করে করার চেষ্টা করো।
আচ্ছা, তাহলে দেখো এখানে গিভেন ওয়ার্ড হচ্ছে প্রশ্নের বিষয়টা বুঝলাম। তাহলে বেস ওয়ার্ডগুলো যদি না পারি, এটাকে বলা হয় সমার্থক শব্দ, একই শব্দের সেম ক্যাটাগরির একটা শব্দ। এরপর দেখো মেকিং সেন্টেন্স, যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটা দিয়ে তোমাকে একটা বাক্য তৈরি করতে হবে। এখন গিভেন ওয়ার্ডে ধরো এখানে আমি কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে, তোমাদের 6টা ওয়ার্ড থাকবে, 6টা ওয়ার্ড দেওয়া থাকবে। দেখো এখানে আছে অ্যাবসলিউটলি, তারপর আছে টেনশন, তারপর আছে কন্টেনমেন্ট, তারপর আছে এনগুইশ, তারপর আছে টর্মেন্ট, তারপর আছে বিটাস। তো এরকম ভাবে কয়েকটা ওয়ার্ড কিন্তু দেয়া আছে। টোটাল তোমাকে এখানে 6টা ওয়ার্ড দিবে। এই 6টা ওয়ার্ড দিয়ে তোমাকে বাক্য তৈরি করতে হবে। তাহলে দেখো অ্যাবসলিউটলি, অ্যাবসলিউট মানে কি? অ্যাবসলিউট শব্দের অর্থ কি? কে পারো একটু হাত তুলে দেখি। অ্যাবসলিউট শব্দের অর্থ কি? টেনশন মানে তো তোমরা সবাই জানো। তারপর হচ্ছে আমাদের কন্টেন্ট মানে হচ্ছে আত্মসন্তুষ্টি, এনাফ মানে হচ্ছে এনগুইশ হচ্ছে এরকম আর্গুমেন্ট, এরকম জাতীয় কিছু। তো যাই হোক, আমরা এখানে এই যে অ্যাবসলিউটলি, টেনশন, এই যে ওয়ার্ডগুলো প্রত্যেকটা ওয়ার্ড দেয়া আছে, এই ওয়ার্ডগুলোর আমি ধরো কোনো কারণবশত এটার অর্থ পারতেছি না, তাহলে আমার কি উপায় বা আমি কি এখন কি করতে পারি? যদি আমি এটার অর্থ না পারি, তখন কিন্তু আমার একটা হাতে উপায় রয়েছে, সেই উপায় আমি হচ্ছে পথ হাঁটার চেষ্টা করব। দেখবা অনেক টিচার বা অনেকভাবে এগুলো তোমাদেরকে মুখস্থ করাবে, কোনো কারণেও তোমরা এগুলো মুখস্থ করতে যাবে না, এগুলো মুখস্থ করে কোনো লাভ নাই। যে কাজটা করতে হবে, দেখো এখানে আমার আছে অ্যাবসলিউটলি, এবার এখানে আছে কি অ্যাবসলিউটলি, অথবা ধরো এখানে আছে টেনশন, অথবা টেনশন আছে বা অ্যাবসলিউটলি আছে, কন্টেনমেন্ট আছে, আত্মসন্তুষ্টি আছে। তাহলে আমরা ধরো আমি এই অ্যাবসলিউটলি দিয়ে লিখলাম, এখানে লিখতে হবে অ্যাবসলিউটলি, বুঝতে পারছো? অ্যাবসলিউটলি লিখলাম, এরপরে আমার এখানে একটা টান দিতে হবে। এখন এই অ্যাবসলিউটলি শব্দের একটা সমার্থক শব্দ তোমাকে লিখতে হবে। তাহলে আমরা দেখো অবশ্যই বা অবশ্যই, তাহলে আমরা লিখতে পারি মাস্ট বি, অথবা লিখতে পারি কি মাস্ট, এটার অর্থ লিখতে পারি কি মাস্ট, বা এটা সমার্থক শব্দ লিখতে পারি মাস্ট মানে অবশ্যই, বুঝতে পারছো? বা একদম কনফার্ম এরকম লিখতে পারি। তো অ্যাবসলিউটলি রাইট লিখতে পারি বা সঠিক, রাইটও লিখতে পারি। তাহলে অ্যাবসলিউটলি যে শব্দটা ছিল, এখন এটার সমর্থক শব্দ আমি এখানে একটা আমি লিখলাম, বাট আমি যদি এই শব্দটা দিয়ে হচ্ছে যে বাক্য তৈরি করতে হবে, কিন্তু এই শব্দটা দিয়ে, এখন বাক্য তৈরির মধ্যে তোমাদের অনেক ঝামেলা হয়ে যায় যে স্যার আমি এই গিভেন ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি করব না বেস ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি করব, এইটা নিয়ে তোমাদের অনেক কনফিউশন থাকে। সো তোমরা সবাই খেয়াল করো, আমার প্রশ্নে যে গিভেন ওয়ার্ড আছে, এই গিভেন ওয়ার্ডটা দিয়ে হ্যাঁ আমার অ্যান্সার করতে হবে। তাহলে আমি লিখতে পারি যে ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, আমি এখানে RIGHT রাইট লিখলাম। তাহলে আমার এই অ্যাবসলিউটলি যে শব্দটা ছিল, এই অ্যাবসলিউটলি শব্দটা আমার এখানে আন্ডারলাইন দিয়ে দিতে হবে। যে শব্দটা আমার এখানে দিয়ে বাক্য তৈরি করলাম, এই শব্দটা আমি আন্ডারলাইন করে ফেললাম। এখন দেখো কোনো কারণবশত কোনো স্টুডেন্ট যদি মনে করো স্যার আমি তো এই অ্যাবসলিউটলি শব্দটা আছে, কিন্তু আমি তো এই মাস্ট এটা যে হবে বা এটা যে সঠিক বা সমার্থক শব্দ হবে এটা আমি পারতেছি না, তখন আমার কি কাজটা করতে হবে? এই জায়গাটা তুমি এভাবে ফাঁকা রাখবা, এভাবে ফাঁকা রেখে দিবা। এরপরে দেখো এখন তোমার বাক্য তৈরি করতে হবে। স্যার আমি তো বাক্যটাও তৈরি করতে পারতেছি না, তখন আমার কি করতে হবে? দেখো এই যে অ্যাবসলিউটলি শব্দটা আছে, এই শব্দটা প্রত্যেকটা শব্দ হচ্ছে কোথায় আছে বলো তো? এই প্রত্যেকটা ওয়ার্ড কোথায় আছে? কে কে বলতে পারো? কে কে জানো এই ওয়ার্ডগুলা কোথায় আছে? বলতে পারবা যে স্যার এই ওয়ার্ডগুলা কোথায় আছে? কে কে বলতে পারবা? স্যার বইয়ের একটু নাম্বার পেজ, ওকে স্যার অ্যাবসলিউটলি ইউ আর রাইট, ভেরি গুড। আচ্ছা তারপরে আমরা প্যাসেজের পার্ট নাকি স্যার, এটা হচ্ছে মডেল কোয়েশ্চেনের ক্লাস দিচ্ছি, 1 থেকে 17 নং পর্যন্ত প্রশ্ন তোমাদেরকে আজকে সলভ করে দেওয়ার চেষ্টা করতেছি। তবে বলো তো এই ওয়ার্ডগুলো কোথায় আছে? কে কে বলতে পারবা? আচ্ছা তারপরে দেখো এই যে ওয়াহিদুল লিখেছে, ওয়াহিদুল প্যাসেজে, ভেরি গুড। তার মানে আমাদের এই ওয়ার্ডগুলো কিন্তু অবশ্যই প্যাসেজে আছে। এই যে অ্যাবসলিউটলি শব্দটা আছে, তাহলে আমার খুঁজে বের করতে হবে এই অ্যাবসলিউটলি শব্দটা কোন জায়গায় রয়েছে, সেখান থেকে আমাকে খুঁজে বের করতে হবে যে অ্যাবসলিউটলি শব্দটা কোন জায়গায় আছে। দেখো কিছুক্ষণ আগে যে আমরা এখানে কয়েকটা ওয়ার্ড দেখেছিলাম, এই ওয়ার্ডের মধ্যে দেখো এই যে দেখো কন্টেনমেন্ট, কন্টেনমেন্ট এই ওয়ার্ডটা কিন্তু এখানে দেওয়া আছে, কন্টেনমেন্ট এই ওয়ার্ডটা কিন্তু এখানে আমরা পেয়ে গেছি। তার মানে এই বাক্যটা যেটা আছে, পুরো যে সেন্টেন্সটা আছে, এই পুরো সেন্টেন্সটা আমি পরীক্ষার হলে লিখে দিব, আর কোনো আমার কিছু দরকার নাই বা পরিবর্তন করার দরকার নাই, বুঝতে পারছো? এরপর দেখো আমাদের এখানে দেখো অ্যাবসলিউটলি শব্দটা আছে মাস্ট, এটা দিয়ে বাক্য তৈরি করতে পারি, অথবা আমাকে যে কোনো জায়গায় কোথাও না কোথাও এখানে আছে, বাট আমি হচ্ছে এখন খুঁজে পাচ্ছি না। তোমরা পরীক্ষার হলে যখন অ্যান্সার করবা তখন দেখবা যে এই প্রত্যেকটা ওয়ার্ড পরীক্ষার হলে দেখবো প্রত্যেকটা ওয়ার্ড দেওয়া আছে।
যদি তোমরা না পাও তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবা, আর যদি না পারো তোমরা হচ্ছে অবশ্যই বানিয়ে লেখার চেষ্টা করবা। এরপর দেখো আমরা এখানে যদি দেখি যে ওয়ার্ডগুলো আছে, টেনশন আছে, হ্যাঁ টেনশন আছে, কন্টেনমেন্ট, এঙ্গুইশ, তারপর টর্মেন্ট, তারপর হচ্ছে বিটাস, এরকম ভাবে কতগুলো ওয়ার্ড দেওয়া থাকবে। এই ওয়ার্ডগুলো কিন্তু প্রত্যেকটা প্যাসেজে থাকবে। তো আমার কথা হচ্ছে যে আমি যদি স্যার গিভেন ওয়ার্ডটা লিখি এবং এটা না লিখতে পারি, বেস ওয়ার্ড না লিখতে পারি এবং বাক্যটা আমি সুন্দরভাবে লিখতে পারি, বাক্যটা লিখতে পারি, তাহলে কত মার্ক পাবো? তাহলে হচ্ছে যে স্যার আমি হাফ করে পাবো। এরকম ভাবে যতগুলা আমি লিখতে পারবো ঠিক ততগুলা হাফ। এখন তুমি যদি সম্পূর্ণটা পূর্ণ করতে পারো তাহলে একটা বাক্যের জন্য 1 মার্ক করে পাবে। তাহলে তোমাদের এখানে মার্ক হচ্ছে কত মার্ক? এখানে হচ্ছে টোটাল 6 মার্ক। এই 6 মার্ক থেকে তুমি যদি হাফ হাফ করে পাও তাহলে কিন্তু তুমি অন্তত 3 কিন্তু অ্যান্সার করতে পারতেছো। তাহলে দেখো একদম সহজ, আমার বেস ওয়ার্ডগুলো গিভেন ওয়ার্ডগুলো দেওয়া আছে, বেস ওয়ার্ডগুলো যদি পারি লিখবো, না লিখলে ফাঁকা জায়গা রাখবো। এরপরে আমার গিভেন ওয়ার্ড যেটা আছে এই গিভেন ওয়ার্ডটা দিয়ে প্যাসেজ থেকে আমার বাক্যটা হুবহু লাইনটা তুলে দেওয়ার চেষ্টা করব। তাহলে কিন্তু আমার এখান থেকে 6 থেকে 3 অনায়াসই পাওয়া সম্ভব। তাহলে তোমাদের এই প্যাসেজ থেকে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু জানাও। যে প্যাসেজের যে এখন ক্লাস করাইলাম, এই প্যাসেজের 1 এর এ এবং 1 এর বি, 1 এর এ এবং 1 এর হচ্ছে বি, কারো কোনো প্রবলেম আছে কিনা, কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা, কোনো প্রশ্ন অথবা কোনো প্রশ্ন যদি থাকে তাহলে তোমরা আমাকে করতে পারো, আমি অ্যান্সার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দ্রুত অ্যান্সার করতে হবে। প্যাসেজের 1 এর এ এবং বি নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা। আজকের ক্লাসটা আমাদের এই ইমরান সলিউশন বইটা যারা আছে প্রত্যেকেই বইটা থেকে দাগানোর চেষ্টা করবো। আমি যে কথাগুলো বলতেছি এই প্রত্যেকটা কথা তোমাদের ইম্পর্টেন্ট। আর কালকে থেকে তোমাদের স্পেশাল একটি সুখবর দিয়ে দিই, আমরা কিন্তু কালকে থেকে তোমাদের এই বইটার উপরে গ্রামারের প্র্যাকটিস করাবো। আমরা গ্রামারের মডেল কোয়েশ্চেন সলভ করবো, প্রতিদিনই একটা করে গ্রামার মডেল কোয়েশ্চেন প্রবলেম সলভ করবো। অবশ্যই তোমরা আমাদের এই বইটার সাথে রাখবা এবং ইনশাল্লাহ আশা করি এই বইটা থেকে তোমাদের 100% মার্ক কমন পাবে এবং এখান থেকে তোমরা 5টা অন্তত নিশ্চিত করতে পারবে এই বইটা যদি ফলো করো, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমাদের এই বিষয়টা ক্লিয়ার কিনা? আমরা দেখতে পাচ্ছি নুসরাত ক্লিয়ার, তারপরে আমরা দেখতে পাচ্ছি নীলাচল ক্লিয়ার, তারপরে আমরা ইসলামের পথে, আচ্ছা ক্লিয়ার, ওকে 3 পাবো ইনশাল্লাহ। হ্যাঁ ওয়াসিম, আজকে যে টেকনিক শিখাইছি অবশ্যই তোমাদের 3 পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে তোমাদের এখানে আর কোনো প্রবলেম নাই, আশা করি তোমাদের প্রবলেমটা সলভ। এরপরে চলে যাচ্ছি আমরা পার্ট বি। দেখো আমরা হচ্ছে এবার পার্ট বি কিভাবে অ্যান্সার করবো, তোমরা সবাই প্রত্যেকে অ্যান্সার করার নিয়মটা ভালো করে দেখার চেষ্টা করো। এবার হচ্ছে পার্ট বি যে অংশটা থাকে সেটা হচ্ছে গ্রামার পার্ট। পার্ট বি এর যে তোমাদের অংশগুলো থাকবে সেটা হচ্ছে কি গ্রামার পার্ট। এই গ্রামার পার্টগুলো তোমরা সবাই হচ্ছে একটু খেয়াল করো। আমরা গ্রামার পার্টের অংশগুলো এবার কিভাবে সলভ করব তোমরা প্রত্যেকটা নং একটু ভালো করে দেখার চেষ্টা করো। মনে করো এটা একটা ওয়ান কাইন্ড অফ পরীক্ষার এক্সাম হল এবং এটা একটা খাতা, বুঝতে পারছো সবাই? আচ্ছা ওকে স্যার বাক্য তো বেস ওয়ার্ড দিয়ে লিখতে হবে না, বেস ওয়ার্ড দিয়ে লিখতে হবে না, গিভেন ওয়ার্ডটা দিয়ে লিখলেও হবে, বুঝতে পারছো? ওকে, তাহলে দেখো আমরা সবাই দেখো এখানে বলা আছে পসিবল। পসিবল শব্দটা হচ্ছে নাউন এবং এই নেশন থেকে তোমাকে করতে হবে অ্যাডজেক্টিভ, লাইফ থেকে করতে হবে ভার্ব এবং কনসিডারিং করতে করতে হবে নাউন। দেখো 2 নংয়ে তোমার পার্ট বি যে 2 নং থাকবে, এই 2 নংয়ে হচ্ছে তোমাদের থাকবে কি পার্ট বি যে 2 নং আছে এই 2 নংয়ে থাকবে হচ্ছে তোমাদের চেঞ্জিং ওয়ার্ড। তো চেঞ্জিং ওয়ার্ডটা তুমি কিভাবে লেখার চেষ্টা করবা, দেখো পরীক্ষার হলে চেঞ্জিং ওয়ার্ড তোমার আসলো, তুমি কিভাবে চেঞ্জিং ওয়ার্ড অ্যান্সার করার চেষ্টা করবা। তোমরা সবাই হচ্ছে একটু ভালো করে মনোযোগ সহকারে লেখার চেষ্টা করো যে চেঞ্জিং ওয়ার্ড আমরা কিভাবে অ্যান্সার করব। দেখো চেঞ্জিং ওয়ার্ড আমরা অ্যান্সার করার নিয়মটা আমি তোমাদেরকে একটু দেখাই। তোমরা সবাই হচ্ছে একটু খেয়াল করবা মনোযোগ সহকারে, সবাই হচ্ছে একটু ক্লাসটা ভালো করে দেখার চেষ্টা করবো। দেখো চেঞ্জিং ওয়ার্ড যদি তুমি অ্যান্সার করো, দেখো এখানে আমাকে বলছে চেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো তুমি চেঞ্জ করো অ্যাজ ডিরেক্টেড অ্যান্ড মেক সেন্টেন্স, এবং এই বাক্যগুলা এই চেঞ্জ ওয়ার্ডগুলো দিয়ে বাক্য তৈরি করো। তা দেখো আমি এখানেও হচ্ছে একটা বক্স অঙ্কন করতে পারি, এখানেও আমি বক্স অঙ্কন করতে পারি। দেখো আমাকে এখানে বলা হচ্ছে যে চেঞ্জ ওয়ার্ড। এখন আমি মনে করি আমার যে মেইন ওয়ার্ড, অথবা আমি বলতে পারি যে মেইন ওয়ার্ড, আমাকে মেইন যে ওয়ার্ড দেয়া আছে আমি লিখতে পারি মেইন ওয়ার্ড। এখানে লিখলাম মেইন ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো আমার দেয়া আছে সেই ওয়ার্ডটা আমি এখানে লিখলাম। এরপর দেখো আমার হচ্ছে চেঞ্জেস ওয়ার্ড অথবা চেঞ্জ ওয়ার্ড, আমি লিখলাম চেঞ্জ ওয়ার্ড। তো আমি এখানে চেঞ্জ ওয়ার্ড লিখলাম। এরপর আমি লিখলাম এখানে মেকিং সেন্টেন্স, মেকিং সেন্টেন্স। তো আমি এখানে বললাম যে বাক্য তৈরি করা। এখন আমাকে বিষয়টা খেয়াল করতে হবে যে আমাকে চেঞ্জিং যে ওয়ার্ডটা, মেইন ওয়ার্ডটা যেটা আছে
এখানে কি আছে, এখানে বলা হচ্ছে কি আছে, এখানে দেওয়া আছে হচ্ছে যে তোমার পসিবল। তাহলে আমি লিখলাম পসিবল। এই যে পসিবল লিখলাম, এই পসিবলটা আমাকে নাউন ফর্মে রূপান্তর করতে হবে। তাহলে পসিবলের নাউন কি হবে সবাই আছে একটু কমেন্টস করে জানাতো। তো পসিবলের যেটা হবে আমার সেটার সাথে আমি নাউন ফর্ম করলাম, এটা আমি লিখে দিব। এবার দেখো এই যে পসিবল থেকে আমি নাউনে রূপান্তর করলাম, এখন বলছে চেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দ্য চেঞ্জ ওয়ার্ড। অর্থাৎ চেঞ্জিং যে ওয়ার্ডটা হয়েছে এই চেঞ্জের ওয়ার্ডটা দিয়ে তোমাকে একটা বাক্য তৈরি করতে হবে। তাহলে আমার মনে করো পসিবল থেকে নাউনে রূপান্তর করলাম, এই নাউনের যে ওয়ার্ডটা হবে এই নাউনের ওয়ার্ডটা দিয়ে তোমাকে এখানে বাক্য তৈরি করতে হবে, মাস্ট বি। এই জায়গায় হচ্ছে তোমাদের একটু কনফিউশন ছিল যে স্যার এখানে বাক্যটা কোন ওয়ার্ডটা দিয়ে করব। বাক্যটা তোমাকে মাস্ট বি চেঞ্জিং যে ওয়ার্ডটা আছে, চেঞ্জ করার পরে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা দিয়ে তোমাকে বাক্য তৈরি করতে হবে, এটা প্রশ্নে বলতেছে। সো তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে দেখো আমরা বলেছি পসিবিলিটি, তাহলে দেখো সবাই হচ্ছে এটা বলেছে যে পসিবিলিটি। তাহলে দেখো আমরা এই যে পসিবল থেকে আমরা আসলাম কি কিসে আসলাম চলে আসলাম পসিবিলিটি। তাহলে আমরা আসলাম পসিবিলিটি। এই পসিবিলিটি দেখো হ্যাঁ, ইউ মেক এ গুড রেজাল্ট, দিস ইজ পসিবিলিটি, অথবা দিস পসিবিলিটি ইজ ভেরি আনসাকসেসফুল রেজাল্ট, অথবা এরকম ভাবে তুমি যে কোনো একটা বাক্য তৈরি করতে পারো। দেখো এই পসিবিলিটি শব্দটা দিয়ে তোমাকে এখানে একটা আবার বাক্য তৈরি করতে হবে। এই হচ্ছে তোমার 2 নং প্রশ্ন, অর্থাৎ পার্ট বি এর যে চেঞ্জিং ওয়ার্ডগুলো আছে তুমি এভাবে পরীক্ষার হলে অ্যান্সার করার চেষ্টা করবা। বুঝতে পারছো? তো তোমাদের এই এই বিষয় নিয়ে কোনো প্রবলেম আছে কিনা? There is a strong possibility of rain today. Very good নাজমুল, তোমার সঠিক একটা বাক্য দিয়েছো, ধন্যবাদ। আচ্ছা, ন্যাশনাল লাইফ কনসিডার, ভেরি গুড। তাহলে দেখো এরকম ভাবে আমাদের এই নেশন থেকে আমাকে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হবে, লাইফ থেকে আমাকে ভার্বে রূপান্তর করতে হবে, কনসিডারিং থেকে নাউনে রূপান্তর করতে হবে। এরকম ভাবে তুমি যে ওয়ার্ডগুলো পারো এই প্রত্যেকটা ওয়ার্ড এরকম ভাবে লাইন আকারে তুমি হচ্ছে অ্যান্সার করার চেষ্টা করবে। কথা কি বুঝতে পারছো? এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী, দেখো সাপ্লাই দ্য সুইটেবল ওয়ার্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইন ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স। যাই হোক আমাদের এখানে 2 নং, এইটা হচ্ছে 3 নঙে থাকবে, এটা হচ্ছে 3 নঙে থাকবে। এই 3 নঙে হচ্ছে তোমার কয়েকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, শূন্যস্থান পূরণ করতে বলবে। তাহলে আমি ধরো এখানে বললাম আনসার টু দ্য কোয়েশ্চন নং 3, আমি লিখলাম আনসার টু দ্য কোয়েশ্চন নং কত 3, আমি লিখলাম 3, আনসার টু দ্য কোয়েশ্চন নং 3। এই আনসার টু দ্য কোয়েশ্চন নং 3 লেখার পরে আমাকে মাস্ট বি যে কাজটা করতে হবে, ধরো আমার এ আছে, এর যে সঠিকটা হবে, এখানে বি আছে, বি এর যে সঠিকটা হবে, সি আছে, সি এর যে সঠিকটা হবে সেটা আমি জাস্ট এখানে লিখে দিব। বলা হচ্ছে দ্য লায়ন ইজ দ্য কিং অফ বিস্টস। তাহলে আমরা লিখলাম এখানে ইজ এর পরে এখানে একটা ডি হবে, তাহলে আমি লিখলাম ডি, তাহলে আমার উত্তরটা হবে এখানে বললাম ডি। হ্যাঁ, দ্য লায়ন ইজ দ্য কিং অফ বিস্ট। তারপর হচ্ছে বার্কিং ডগস সেলডম বিটস, তাহলে এটা উত্তর হবে বিটস। তাহলে আমি দেখো যত গর্জে তত বর্ষে না, এরকম একটা কথা আছে, যত গর্জন তত বর্ষণ হয় না। তা দেখো এরকম ভাবে এই যে বার্কিং ডগ সেলডম বিটস, এখানে আমি একটা কথা বলি, তোমাদের মাস্ট বি একটা প্রবাদ বাক্য থেকে, আমাদের যারা সাজেশনগুলো পড়েছো তারা প্রবাদ বাক্যের যে আমি কয়েকটা আমাদের বই দেয়া আছে উদাহরণ, এই উদাহরণগুলো থেকে তোমরা মাস্ট বি পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবা এবং এখান থেকে একটা মার্ক 100% কমন পাবা নিশ্চিত। তোমরা মনে রাখবা আমাদের বইয়ের যে প্রবাদ বাক্যগুলো দেয়া আছে নিচের দিকে একদম খেয়াল করবা, 20 থেকে 25টা প্রবাদ বাক্য দেয়া আছে। এই বইটার যে প্রবাদ বাক্যগুলো আছে, আমাদের যে বইটা রয়েছে এই বইয়ের প্রবাদ বাক্যগুলো তোমরা জাস্ট মুখস্থ করবা, এখান থেকে 100% প্রশ্ন কমন পাবা। তো মনে রাখবা এই যে চেঞ্জিং ওয়ার্ডগুলো আছে, সরি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো আছে, তোমার এখানে যেটা সঠিক হবে, একদম সঠিক হবে, সেই সঠিক ওয়ার্ডগুলো তোমার এখানে লিখতে হবে। লেখার পরে তুমি এটা আন্ডারলাইন দিয়ে দেবে, লেখার পরে একটা আন্ডারলাইন দিয়ে দিবা এবং এটা হচ্ছে ফুল স্টপ দিয়ে দিবা। এরকম ভাবে তোমার 4টা সেন্টেন্স উত্তর করার চেষ্টা করতে হবে। তাহলে আমি লিখলাম আনসার টু দ্য কোয়েশ্চন নং 3, 3 এর পরে এ বি সি, এরপরে তোমার সম্পূর্ণ বাক্য এখানে লেখার দরকার নাই। সম্পূর্ণ যে বাক্যটা আছে এই সম্পূর্ণ বাক্য এখানে হচ্ছে লেখার দরকার নাই, সম্পূর্ণ বাক্য লিখতে হবে না, এই কথাটা মাথায় রাখবা। তোমাদের পরীক্ষা হলে যত বেশি সময় তুমি সেভ করতে পারবা তত বেশি তুমি অন্য একটা নন ভালোভাবে অ্যান্সার করতে পারবা। বুঝতে পারছো?
তাহলে জাস্ট কি করবা, তোমরা জাস্ট পরীক্ষা হলে শুধুমাত্র উত্তরটা অ্যান্সার করবা, শুধুমাত্র উত্তরটা অ্যান্সার করবা, শুধুমাত্র উত্তরটা অ্যান্সার করার চেষ্টা করবা। স্যার আপনার ক্লাসগুলো ভালো লাগে, লালমনিরহাট থেকে আমরা ফারুক যুক্ত হয়েছে। স্যার আমি কিছুই বুঝতে পারতেছি না, কিভাবে কি শুরু করব। তোমরা সহজে ক্লাসটা একটু ভালো করে দেখো, তাহলেই বুঝতে পারবা। শুরু থেকে ক্লাসটা একটু দেখো, যারা প্রথম থেকে দেখতেছে তারা সবাই বুঝতেছে আশা করি। এখন দেখো আমাকে এই যে আমি তোমাদেরকে এই যে এখন গ্রামারের যে সাজেশনগুলো বলতেছি, গ্রামারের যে পার্টগুলো তোমাদেরকে বলতেছি, এখানে একটা কথা বলে রাখি, আমি সাথে সাথে তোমাদেরকে সাজেশন দিয়ে দিই। আমাদের পার্ট বি এর যে চেঞ্জিং ওয়ার্ড তোমাদের পরীক্ষা হলে আসবে, এই চেঞ্জিং ওয়ার্ডগুলো কিন্তু আমাদের সাজেশনের 52টা প্রশ্ন দেয়া আছে, চেঞ্জিং ওয়ার্ড দেয়া আছে। তোমরা মাস্ট বি আমাদের সাজেশনের সর্বশেষ দেখবা পাতার মধ্যে 52টা চেঞ্জিং ওয়ার্ড দেয়া আছে। এই 52টা চেঞ্জিং ওয়ার্ড প্রতি বছর ডিগ্রি অনার্স পরীক্ষায় আসছে। আমরা জাস্ট তোমাদেরকে সাজেস্ট করবো বা বলবো তোমরা অবশ্যই আমাদের বইয়ের এই 52টা হুবহু মুখস্থ করবা। আর চেঞ্জিং ওয়ার্ডটা কিন্তু এটা মুখস্থের বিষয় এবং এটা গ্রামার বেস না, এত বেশি নিয়ম অনুযায়ী তোমাদের পড়তে হবে না, জাস্ট এটা মুখস্থ করলে তোমাদের হুবহু কমন আসার সম্ভাবনা রয়েছে। এরপর দেখো আমরা 2 নগে যেটা আসছি, যে তোমাদের এখানে সাপ্লাই এ সুইটেবল ওয়ার্ড, এখানে গুরুত্বপূর্ণ বা উপযুক্ত যে শব্দটা আছে সেই শব্দটা দিয়ে তোমার এই বাক্যটা ফিল আপ করতে হবে। এখানে আমরা আমাদের বইয়ে দেখবা 7টা রুলস দেওয়া আছে। আমাদের বইয়ে যে 7টা রুল আছে, এই 7টা রুল প্র্যাকটিস করবা হুবহু 100%, এখান থেকে 3টা বা 2টা কমন পাবে। পাশাপাশি আমি তোমাদেরকে দেখো এখানে যে বার্কিং ডগ সেলডম বিটস, এটা কিন্তু একটা প্রবাদ বাক্য, এই প্রবাদ বাক্য থেকে তোমাদের একটা আসবে 100%। সো আমাদের বইয়ের যে 26-27টা প্রবাদ বাক্য দেয়া আছে, এই প্রবাদ বাক্যগুলো তোমরা মুখস্থ করে ফেলবা টানা, এখান থেকে তোমাদের প্রশ্ন একটা কমন পাবে। ঠিক আছে, তাহলে আমরা এবার হচ্ছে তোমাদেরকে দেখাইলাম, এবার হচ্ছে তোমাদের 4 নং। দেখো এখানে নংটা ভুল আছে, তো এটা হচ্ছে 4 নং। তাহলে 4 নংয়ে আমরা কি করব, দেখো 4 নংয়ে আমার যে কাজটা করতে হবে, লিখতে হবে এইভাবে, আগে যেভাবে বলছি এবার ঠিক সেম ভাবে। তো লিখলাম আনস টু, আমি লিখলাম আনস টু দা কোয়েশ্চন নং, আনসার টু দা কোয়েশ্চন নং। দেখো এরকম ভাবে টান দিয়ে কত নং আমার 4 নং, তাহলে লিখলাম আমি 4 নং। এখন দেখো 4 নংয়ে কি থাকে, ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্বস উইথ ইন ব্র্যাকেটস, ব্র্যাকেটের ভিতরে যে ভার্বটা দেয়া আছে এই ভার্বের সঠিক রূপটা তোমাকে ব্যবহার করতে হবে। তাহলে দেখো ব্র্যাকেটের ভিতরে আমাকে যে ভার্বটা এখানে দিয়ে রাখছে, দেখো এখানে বলা আছে যে এ নাম্বারটা, ইট ইজ আই হো বি টু ব্লেম, ইট ইজ আই হো বি টু ব্লেম, এই উদাহরণটা আমাদের সাজেশন বইয়ে দেওয়া আছে হুবহু। সো সবাই দেখো এই যে এ নাম্বারে আমার এই বি এর পরিবর্তে, এই বি এর পরিবর্তে আমরা জানি যে বি মানে কি এম ইজ আর ওয়াজ আর এগুলো, তাই না? তাহলে ভি ভার্ব এখানে দেওয়া আছে, তাহলে বি এর পরিবর্তে কি হবে তোমরা জাস্ট এখানে বলো, সবাই কমেন্ট করে একটু জানাও। এরপর দেখো হি হোপ দ্যাট হি গেট দ্য ফার্স্ট প্রাইজ, সে আশা করতেছে যে, হোপ দেখো এখানে আছে ভার্বের 2 নাম্বার ফর্ম, হি হোপ দ্যাট হি গেট দ্য ফার্স্ট প্রাইজ, সে মানে প্রথম পুরস্কারটা সে পাবে। দেখো এখন এই গেটের পরিবর্তন হয়ে এই যে এখানে আছে বি, এই বি এর পরিবর্তন হয়ে কি হবে, এই যে গেট আছে এই গেটের পরিবর্তন হয়ে কি হবে এখানে আমাকে লিখতে হবে। এরপর আমাকে সি নাম্বারে দেখো কি বলা হচ্ছে, সি নাম্বারে বলা হচ্ছে যে দিস হাউস বিল্ড 10 years ago, এই বাড়িটা 10 বছর আগে নির্মাণ করা হয়েছিল। তাহলে আমাকে এই বিলটা পরিবর্তন করে আমার এখানে কি হবে সেটা আমাকে এখানে লিখতে হবে। জাস্ট এই অর্থগুলা আমার জাস্ট এই গুরুত্বপূর্ণ যে ভার্বের রূপগুলো আছে জাস্ট পরীক্ষার হলে লেখার চেষ্টা করব। আর উপরে লিখবো আনসার টু দা কোয়েশ্চন নং 4, এরকম ভাবে কিন্তু তোমার পরীক্ষার হলে রাইট ফ্রম দ্য ভার্ব অ্যান্সার করতে হবে। তাহলে কারো কোনো প্রশ্ন আছে কিনা, এই যে আমি 1 থেকে 4 পর্যন্ত পড়াইলাম, 1 থেকে 4 পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে, অ্যান্সার করার যে নিয়ম শিখাইলাম, কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু জানাও। আচ্ছা রুমানা লিখছো আই লাইক শার্ট, ভেরি গুড। আমি বরগুনা থেকে ইসরাত জাহান মিম মৃদা, তারপরে আমাদের দেখতে পাচ্ছি লামি আক্তার আমাদের সাথে অনেকদিন পরে যুক্ত হয়েছে। স্যার ইনশাল্লাহ রাইটিং পার্টি কোনো চিন্তা নাই। ফারুক ভেরি গুড, কত নাম্বার পেজ? আচ্ছা আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি আমাদের ওকে 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 অনেকে সঠিক উত্তর দিয়েছো, অনেক ধন্যবাদ। রাইট ফ্রম দ্য ভার্বের তারা আরফি লিখেছো ওয়াজ বিল্ড, ভেরি গুড। নুসরাত লিখেছো ওয়াজ বিল্ড, আইএনজি হবে, গুড। তাহলে দেখো আমাদের এইগুলো হচ্ছে রাইট ফ্রম দ্য ভার্ব, ভার্বের যে সঠিক রূপটা আছে সেই রূপটা তোমরা এখানে লিখবা। এখন তোমাদেরকে ছোট্ট একটা সাজেশন দিয়ে রাখি, আমাদের বইয়ের যে গুরুত্বপূর্ণ রুলসগুলো আছে সেই গুরুত্বপূর্ণ রুলসগুলোর মধ্যে আমরা হচ্ছে 4 থেকে 5টি রুল তোমাদেরকে দেখাবো, যে 4 থেকে 5টি রুল আজকে নেওয়ার কথা ছিল রাইট ফ্রম দ্য ভার্ব, আমি দেখাইতে পারি না, গতকালকে ক্লাস নিয়েছিলাম ডাব্লিউএস কোশ্চেনের। তো 4 থেকে 5টি রুল এবং শেষের দিকে দেখবা 25টি উদাহরণ দেওয়া আছে। আমাদের রাইট ফ্রম দ্য ভার্বের আমাদের যে বইটা রয়েছে
এই ইংরেজি বইয়ের লাস্টে যে 25টা ওয়ার্ড আছে এই 25টা ওয়ার্ড তোমরা 100% এখান থেকে নিশ্চিত ধরে রাখো, 3 থেকে 4 অথবা 2 তোমরা 100% কমন পাবা। এটা কথাটা পরীক্ষার হলে গিয়ে তোমরা প্রমাণ পাবে এবং পরীক্ষা দিয়ে এসে বলতে পারবে যে হ্যাঁ স্যার আপনার বই থেকে এই 3 থেকে 4টা রুলস হুবহু কমন আসছে এবং উদাহরণগুলো হুবহু কমন আসছে। সো এটা পরীক্ষা আসলেই প্রমাণ পাবে, এখন কিছু বলতে চাচ্ছি না, পরীক্ষা আসলেই বুঝবা। ঠিক আছে, তাহলে আমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা, একটু কষ্ট করে জানাও। এরপর দেখো আমরা পরবর্তীতে আমাদের কি থাকবে। পরবর্তীতে দেখো আরো সহজ একটা হচ্ছে পার্ট, দেখো বলা হচ্ছে এখানে হচ্ছে 5 নং, এটা থাকবে হচ্ছে 4 নং না, এটা থাকবে হচ্ছে 5 নং এ। রাইট ডাউন দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোইং ওয়ার্ডস এন্ড মেক সেন্টেন্স উইথ দোজ অ্যান্টোনিমস। দেখো আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা কি জানো যে এইবার পরীক্ষায় কি আসবে? তোমাদের 5 নং এ এবার পরীক্ষায় সিনোনিম আসবে না অ্যান্টোনিম আসবে? কে কে বলতে পারবা? তোমাদের এই 5 নং এ এবার সিনোনিম বা অ্যান্টোনিম কোনটা আসার সম্ভাবনা বেশি? কেউ মানে একটু গ্যাস করো, অথবা তোমরা কেউ মানে একটা প্রেডিকশনে বলো। কেউ কি বলতে পারবে যে স্যার এই বছর তোমাদের কি আসতে পারে? তোমাদের সিনোনিম বা অ্যান্টোনিমস এবছর কোনটা আসবে, আসার সম্ভাবনা কি? কেউ প্রেডিকশন করে বলতে পারবা? একটু হাত তুলে বলো তো দেখি, এই বছর তোমাদের কোনটা আসতে পারে, অ্যান্টোনিমস আসবে না সিনোনিম আসবে? দেখো গত বছর এর আগের বছর দেখো গত বছর প্রেডিকশন এবং একটা স্ট্যাটিস্টিক্সটা আমরা পরিসংখ্যানটা একটু দেখি। দেখো 2021 সালের যে পরীক্ষা ছিল, 2021-এ সিনোনিমও আসছে এবং প্লাস অ্যান্টোনিমও আসছে। 2022 সালের পরীক্ষা ছিল, এখানে যা শুধুমাত্র সিনোনিম আসছে। তাহলে এখন তোমাদের পরীক্ষা হচ্ছে 2023 সাল, তার মানে তোমাদের এখন কি আসতে পারে? তার মানে তোমাদেরকে এই বছর 100% তোমাদের অ্যান্টোনিম আসবে। যদিও অ্যান্টোনিমস এবং সিনোনিম দুইটাই যদি আসে, তারপরে মনে রাখবা অ্যান্টোনিমসের সংখ্যাটা থাকবে বেশি। অ্যান্টোনিমসের অর্থাৎ বিপরীত শব্দ থাকবে তোমাদের সব থেকে বেশি, অর্থাৎ 3টাই তোমাদের হচ্ছে থাকবে অ্যান্টোনিমস। তাহলে দেখো আমি তোমাদেরকে এখানে একটা কথা বলি, যারা আমাদের সাজেশন বইটা নিয়েছো, এই যে বইটা নিয়েছো সেই বইয়ের আমি ডিরেক্ট তোমাদেরকে লাইভে একটু বলি, যারা আমাদের সিনোনিম অ্যান্টোনিমস পৃষ্ঠা নাম্বার হচ্ছে 104 পৃষ্ঠা, আমাদের সাজেশন বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 104 পৃষ্ঠা। দেখো আমি তোমাদেরকে বলি, এই যে হচ্ছে আমাদের বইটা, এটা হচ্ছে আমাদের বই, তোমরা সবাই হচ্ছে খেয়াল করো, যারা আমাদের বইটা ফলো করতেছো আমি একটা সাজেশনও দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের সাজেশন পৃষ্ঠার 104 নাম্বার, তোমরা সবাই খেয়াল করো আমাদের বইয়ের 104 পৃষ্ঠার এখানে গুরুত্বপূর্ণ যে 60টি অ্যান্টোনিমস আছে, এই 60টি অ্যান্টোনিমস থেকে তোমরা 100% পরীক্ষা হলে কমন পাবা। তোমরা মাস্ট বি এই 60টা অ্যান্টোনিমস তোমরা ভালো করে পড়বা। এই 60টা অ্যান্টোনিমস তোমরা 100% গুরুত্ব দিয়ে পড়বা। আমি এটা দাগিয়ে দিয়েছি সাজেশন অনেকবার। তোমরা যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, প্রি ক্লাসের স্টুডেন্ট, তোমরা প্রত্যেকেই আমাদের বইয়ে এই 60টা উদাহরণ তোমরা মাস্ট বি পড়ার চেষ্টা করবা। তাহলে দেখো আমাদের যে বইটা রয়েছে এই বইয়ের 104 পৃষ্ঠার আমি তোমাদেরকে আবারও কনফার্ম করে বলতেছি, আবারও নিশ্চিত করে বলতেছি, ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি সহায় হয় তোমাদের এই অ্যান্টোনিমস 60টা থেকে তোমরা হুবহু তোমরা 3টা বা 4টা কমন পাবা, সর্বনিম্ন 2 অথবা 3 হুবহু পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবা এবং কমন পাবা। সো তোমরা অবশ্যই সিনোনিমটা বাদ দিয়ে অ্যান্টোনিমসটা পড়ার চেষ্টা করবা। তোমাদেরকে আমি রেফার করলাম, ঠিক আছে? এবার দেখো এই অ্যান্টোনিমসটা আমরা কিভাবে অ্যান্সার করব পরীক্ষার হলে। সবাই আছে একটু খেয়াল করো, আমি তোমাদেরকে পাশাপাশি সাজেশন এবং আমাদের বই যারা নিয়েছো বা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট প্রত্যেকেই আমি যারা ফ্রি ক্লাস করতেছো প্রত্যেকেই আমি একটু জানিয়ে দিচ্ছি, পাশাপাশি কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করতেছি। দেখো আমরা এই 4 নং এ কিভাবে অ্যান্সার করব সবাই আছে একটু ভালো করে, বা 5 নং এ কিভাবে অ্যান্সার করব সবাই আছে একটু খেয়াল করো। আমরা কিছুক্ষণ আগে একটা বক্স অঙ্কন করেছিলাম, এইখানে দেখো কি কথাটা বলছে যে রাইট ডাউন দ্য অ্যান্টোনিমস, মানে অ্যান্টোনিমসটা লিখো, দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের যে ওয়ার্ডগুলো আছে, অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দোজ অ্যান্টোনিমস। এই অ্যান্টোনিমস দিয়ে তোমাকে আবার একটা বাক্য তৈরি করতে হবে। দেখো আমি একটা বাক্য তৈরি করে তোমাকে ডিরেক্ট বলি, আমি এখানে বললাম যে আনসার টু দ্য কোয়েশ্চন নং, আনসার টু দ্য
কোয়েশ্চেন নং বললাম কত নং 5 নং আসলো, তাহলে আমি লিখলাম 5 নং। आंसर টু দা কোয়েশ্চেন নং হচ্ছে 5। এটা লেখার পরে আমাকে দেখো এখানে একটা বক্স অঙ্কন করতে হবে, এখানে আমি একটা বক্স অঙ্কন করতে হবে। তাই দেখো এখানে আমাকে যে কাজটা করতে হবে, তুমি এটা বক্স অঙ্কন করে করতে পারো, বক্স অঙ্কন না করলেও সমস্যা নাই। তাহলে দেখো আমি নরমালি দেখাই, এটা নরমালি তোমরা একটু দেখো, আমি বক্স অঙ্কন না করলাম। তাহলে দেখো আমাকে 1 নাম্বার যে ওয়ার্ডটা আছে, তাহলে আমি এখানে লিখলাম 1 নাম্বার লিখলাম কেয়ারফুল। তাহলে দেখো আমি লিখলাম কি কেয়ারফুল। এখন এই কেয়ারফুলের আমাকে কি বলছে অ্যান্টোনিমস করতে হবে। তাহলে আমি যদি এটা অ্যান্টোনিমস করি, তাহলে কেয়ারফুলের যদি অ্যান্টোনিমস করি তাহলে হবে কি কেয়ারলেস, তাহলে হবে কেয়ারলেস। তাহলে আমার দেখো এই যে কেয়ারলেস শব্দটা লিখলাম, এবার এই কেয়ারলেস দিয়ে তোমাকে একটা বাক্য তৈরি করতে হবে। তাহলে আমি কেয়ারলেস শব্দটা দিয়ে দেখো কেয়ারফুল থেকে আসছে অ্যান্টোনিমস কেয়ারলেস, এবং এই কেয়ারলেস দিয়ে মানে হি ইজ ভেরি কেয়ারলেস পারসন, হি ইজ ভেরি কেয়ারলেস, কেয়ারলেস পারসন। দেখো আমি এই যে বাক্যটা তৈরি করে ফেললাম, এইভাবে হচ্ছে তোমাদের বাক্যগুলো তৈরি করতে হবে। তাহলে ছিল আমার কেয়ারফুল, কেয়ারফুল থেকে আমার হয়ে গেছে অ্যান্টোনিমস কেয়ারলেস। এরপর দেখো হি ইজ ভেরি কেয়ারলেস, তাহলে আমাকে এই কেয়ারলেস দিয়ে বাক্য তৈরি করতে হবে। আমি যেটা আমার এখানে অ্যান্টোনিমস হয়েছে সেই অ্যান্টোনিম দিয়ে তোমাকে বাক্য তৈরি করতে হবে এবং নিচে একটা ফুল স্টপ দিতে হবে। 2 নাম্বার দেখো আমাদের এখানে আরেকটা ওয়ার্ড আছে ফরগিভ, মানে চিরতরে কি করা, ক্ষমা করে দেওয়া। তাহলে আমি বললাম এখানে কি আছে ফরগিভ, তাহলে আমি বললাম ফরগিভ। এখন ফরগিভের একটা অ্যান্টোনিমস করতে হবে। তাহলে ফরগিভ মানে ক্ষমা করে দেওয়া, অথবা এটার মানে আরেকটা কি হতে পারে, ক্ষমা না করার একটা বিরোধ মানে অর্থ কি হতে পারে একটু বলো তো দেখি। আচ্ছা রাজকুমার, আপনার পেইড ব্যাচে কি ফেসবুক গ্রুপ সেটা বলেন। ফেসবুক আমাদের রাজকুমার তোমাদেরকে রেকর্ড ক্লাসের ব্যাচে গ্রুপে জয়েন করা হয়েছে, রেকর্ড ক্লাসে, সেখানে শুধু রেকর্ড ক্লাসগুলো করতে হবে, এটা কোনো লাইভ ক্লাস না, আমি দেখেছি তোমাকে ভর্তি করানোর সময়। আচ্ছা তাহলে দেখো আমরা একটু সবাই আছে একটু স্যার বইয়ের জন্য টাকা দিছি কিন্তু কোনো কনফার্ম মেসেজ দেয়নি, অবশ্যই তোমাদেরকে কনফার্ম করবে যত রাতি হোক, একটু ওয়েট করো, ঠিক আছে। তাহলে দেখো আমরা দেখো এখানে বলা হচ্ছে ফরগিভ, ফরগিভ মানে হচ্ছে ক্ষমা করে দেওয়া। তাহলে আমরা লিখতে পারি কি লিখতে পারি, পানিশ লিখতে পারি। তাহলে লিখলাম পানিশড, তাহলে আমি লিখলাম কি পানিশ। তাহলে পানিশ মানে কি হচ্ছে তাকে শাস্তি দেওয়া। তাহলে হি বা আই বা আমি লিখতে পারি যে হি পানিশড মি, হি পানিশড মি, সে আমাকে কি করলো শাস্তি দিল, সে আমাকে শাস্তি দিল। এখন এই যে পানিশ শব্দটা ছিল, এই পানিশড দিয়ে আমাকে একটা আন্ডারলাইন করতে হবে। যে ওয়ার্ডটা ছিল পানিশড, এই পানিশ দিয়ে আমাকে এখানে একটা আন্ডারলাইন করতে হবে। তাহলে এইরকম ভাবে প্রত্যেকটা ওয়ার্ড তোমরা হচ্ছে অ্যান্সার করার চেষ্টা করবা এবং এই ওয়ার্ডগুলো তোমরা হচ্ছে ঠিক এরকম ভাবে লেখার চেষ্টা করবা, ঠিক আছে। এরপর দেখো আমাদের এখানে আরেকটা কথা আছে ওয়েস্ট ফ্রেন্ডশিপ। দেখো ফ্রেন্ডশিপ মানে কি বন্ধুত্বপূর্ণ বা বন্ধুত্ব খরা, এবং তাহলে হোস্টিল মানে কি শত্রুতা। তাহলে ফ্রেন্ডশিপের বিপরীত শব্দ হচ্ছে হোস্টিল। তাহলে আমাকে ঠিক এরকম ভাবে প্রত্যেকটা যে ওয়ার্ড দেওয়া আছে এই ওয়ার্ডগুলো কিন্তু এরকম ভাবে সিরিয়াল করে লিখতে হবে। তাহলে তোমাদের 5 নংয়ে কোনো প্রবলেম আছে, কোনো 5 নংয়ে কোনো সমস্যা আছে কিনা, 5 নং ডান দিকে কমেন্ট করো। 5 যদি ক্লিয়ার হয়ে থাকে 5 নং তোমরা প্রত্যেকে 5 ডান লিখে কমেন্ট করো। 5 নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা। স্যার আমাকে তো চিনেন, অনুপ শিকদার, তোমাকে চিনতে পারতেছি না। আয়ুব কি লিখছো, আর্টিকুলেশন নিডস ইমপ্রুভমেন্ট, আচ্ছা বুঝতে পারি নাই। স্যার বাক্য তৈরি করতে না পারলে কি অর্ধেক নাম্বার দিবে। হ্যাঁ এখানে আরেকটা কথা বলি মোহাম্মদ ইউনুস, আমি তোমাদেরকে এই বিষয়টা একটু ক্লিয়ার করি। দেখো তোমাদের এখানে বলা আছে ফরগিভ এবং এটা দিয়ে আমাকে বাক্য তৈরি করতে হবে অ্যান্টোনিমসটা দিয়ে। এখন যদি কোনো সেন্টেন্সটা কোনো স্টুডেন্ট যদি এই বাক্যটা ফিল আপ না করতে পারে, এই বাক্যটা কোনো স্টুডেন্ট তৈরি না করতে পারে, তাহলে সে যদি তার অ্যান্টোনিমসটাও অন্তত করতে পারে তাহলেও সে এখান থেকে হাফ মার্ক করে পাবে। গ্রামারে হচ্ছে এমন একটা জিনিস, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ম্যাথ, অর্থাৎ গণিতে যেভাবে সূত্রটা লিখলে হাফ মার্ক, অঙ্কটা করে ফেললে হাফ মার্ক এবং সমাধান করতে পারলে ফুল মার্ক, এরকমভাবে গ্রামারও ঠিক সেম সেরকম তুমি অর্ধেকটা করে যদি অর্ধেকটাও সঠিক হয় তোমাকে অবশ্যই মার্ক দেবে, মাস্ট বি। তাহলে তোমরা সবাই দেখো, আমরা আশা করি তোমাদের 5 নং নিয়ে কারো কোনো কোয়েশ্চেন বা প্রবলেম নাই, কারো কোনো প্রবলেম 5 নংয়ে নাই, বুঝতে পারছো। এবার হচ্ছে চলে যাচ্ছি আমরা 6 নং এর দিকে। এবার হচ্ছে আমরা চলে যাচ্ছি 6 নং। তাহলে দেখো 6 নংয়ে তোমাদের কি আসবে, 6 নংয়ে তোমাদের আসবে
6 নং কি আসবে তোমাদের? আসবে ডাব্লিউএস কোশ্চেন। সবাই হচ্ছে একটু খেয়াল করো, 6 নং এ আসবে তোমাদের ডাব্লিউএস কোশ্চেন। অর্থাৎ এটা তোমাদের ডিগ্রি স্টুডেন্টদের জন্য একদম সহজ এবং সহজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো ডাব্লিউএস কোশ্চেনের আমাদের বইয়ে মাত্র 7 থেকে 8টি রুল রয়েছে, মাত্র 7 থেকে 8টি রুল রয়েছে। আমি গতকাল ক্লাসে তোমাদেরকে এই রুলসগুলো দাগিয়ে দিয়েছি। যারা আমাদের বইটা নিয়েছো, এই বইয়ের 7 থেকে 8টি রুল আছে। এই 7 থেকে 8টি রুলস থেকেই তোমাদের 100% পরীক্ষায় কমন আসবে। দেখো আমাদের বইয়ের ডাব্লিউএস কোশ্চেনটা হচ্ছে 65 পৃষ্ঠা। ডাব্লিউএস কোশ্চেনটা হচ্ছে কত পৃষ্ঠা? 65 পৃষ্ঠা। সবাই আছে একটু খেয়াল করো, আমি তোমাদেরকে লাইভে একটু ইনস্ট্যান্ট দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের প্রবলেম না হয়, বুঝতে কোনো সমস্যা না হয়। সবাই আছে একটু খেয়াল করো, 65 পৃষ্ঠা। তোমরা আমাদের সাজেশন বইয়ের হচ্ছে 65 পৃষ্ঠা একটু ভালো করে খেয়াল করো। ফার্মিং কোয়েশ্চন বা ডাব্লিউএস কোয়েশ্চন, এই যে ডাব্লিউএস কোয়েশ্চনের যে চ্যাপ্টারটা আছে, এই ডাব্লিউএস কোয়েশ্চনের চ্যাপ্টার থেকে, এই চ্যাপ্টার থেকে ডাব্লিউএস কোয়েশ্চনের চ্যাপ্টার থেকে তোমরা মাস্ট বি হচ্ছে কি করবা, আমাদের বইয়ের যে উদাহরণগুলো আছে এই উদাহরণগুলো তোমরা 100% তোমরা প্র্যাকটিস করবা ইনশাল্লাহ। এই উদাহরণগুলো থেকে তোমাদের শতভাগ কমন আসার সম্ভাবনা রয়েছে। আর আমাদের বইয়ের 7 থেকে 8টা রুল দেওয়া আছে, গতকালকে রুলগুলো পড়াইছি, এই রুলগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন কমন আসবে। তাহলে দেখো আমরা কিভাবে অ্যান্সার করব, আমরা পরীক্ষার হলে কিভাবে অ্যান্সার করব। আমার লিখতে হবে আনসার টু দা কোয়েশ্চন নং, আনসার টু দা কোয়েশ্চন নং কত? আনসার টু দা কোয়েশ্চন নং 6। তাহলে আমার লিখতে হবে 6। তাহলে আমি হচ্ছে আন্ডারলাইন করার চেষ্টা করব। এরপর দেখো আমাকে এ নাম্বার এবং বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার 4টা ডাব্লিউএস কোয়েশ্চন করতে বলা হয়েছে। তো বলা হচ্ছে এখানে আমি এ লিখবো, এ লেখার পরে আমাকে এখানে আনসার লিখতে হবে, এ লেখার পরে আমাকে এখানে আনসার লিখতে হবে। আনসারটা লেখার পরে বলছে শি লুকস লাইক এ রোজ। তাহলে দেখো এখানে বলছে তাকে দেখতে রানীর মতো। তাহলে দেখো আমাকে কার মতো, লাইক শব্দটা হচ্ছে মতো, লাইক মানে হচ্ছে কি মতো। তো লাইক যদি থাকে তাহলে অবশ্যই আমরা হাউ দিয়ে প্রশ্ন করব। তাহলে আমি এখানে প্রশ্ন করলাম যে হাউ, এখানে আমি লিখলাম হাউ। এরপর দেখো লুকের সাথে ভার্বের সাথে এস বা ইএস আছে, অক্সিলারি ভার্ব নাই। তাহলে আমাকে লিখতে হবে হাউ ডাস, তারপরে শি, এরপর হচ্ছে লুক, হাউ ডাস শি লুক, এরপর হচ্ছে লাইক, এরপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। ঠিক সেম ভাবে এ নাম্বারটা লেখার পরে তোমরা এ লেখার পরে এরপর লেখবা হচ্ছে বি, এরপর লেখবা হচ্ছে সি। এরকম ভাবে তুমি লেখার পরে এরকম ভাবে তুমি লেখার পরে তোমার সঠিক যেটা হবে এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন মাস্ট বি দিতে হবে। তাহলে এই হচ্ছে তোমাকে ডাব্লিউএস কোয়েশ্চনগুলো অ্যান্সার করতে হবে। এখন ঝটপট যারা আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষী যারা ক্লাস করতেছো, একটু কষ্ট করে এই গ্রামারগুলো একটু প্র্যাকটিস করো তো দেখি কে কে পারো। শি লুকস লাইক এ রোজ, তাকে হচ্ছে রানীর মতো বা গোলাপের মতো লাগে। আই ডিড নট গো টু কলেজ এস আই ওয়াজ ইল। দেখো এখানে এস শব্দটা হচ্ছে কারণ নির্দেশ করেছে, এস শব্দটা হচ্ছে কারণ নির্দেশ করেছে যে আমি মানে কি জন্য যাই নাই, অসুস্থতার জন্য কলেজে যাই নাই। তাহলে দেখো টু এস, আমরা বলেছিলাম যে কোনো বাক্যের মধ্যে টু এস এগুলো যদি তোমার সো দ্যাট এগুলো যদি তোমার কারণ নির্দেশ করে তাহলে আমরা অবশ্যই হোয়াই দিয়ে প্রশ্ন করব। তাহলে এখানে আমাকে মাস্ট বি 2 নাম্বারটা হোয়াই দিয়ে প্রশ্ন করতে হবে। এরপর দেখো এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড, প্রত্যেকেই তার কি করে মাতৃভূমিকে ভালোবাসে। তাহলে দেখো এই এভরিবডি থাকলে আমাকে অবশ্যই হো নিয়ে আসতে হবে, হো প্লাস এটার সাথে অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে একটা নট দিতে হবে সূত্র অনুযায়ী। এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি, হো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস একটা নট দিতে হবে। তাহলে তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা, এই ডাব্লিউএস কোয়েশ্চনগুলো ঠিক সেম ভাবে পরীক্ষার হলে তোমরা অ্যান্সার করার চেষ্টা করবা। কারো কোনো প্রশ্ন আছে কিনা, 6 নং নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু কমেন্টস করে জানাতে পারো। 6 নং নিয়ে কারো কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকলে জানাতে পারো। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি হোয়াই ডিড নট ইউ গো টু কলেজ, তারপরে বি নাম্বারটা হোয়াই ডু ইউ নট গো কলেজ। এগুলা করতে করতে মুখস্থ হয়েছে। ভেরি গুড ইসরাত জাহান মিম। আচ্ছা, বইটা আমাকে কাল দিন অন্য জায়গায় দিয়েছিলেন, বই আমি সেই অন্য লোকেশন দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, কালকে তোমরা লোকেশনটা চেঞ্জ করে নিও। আচ্ছা দেখো এখানে আনসার টু দ্য কোয়েশ্চন নং এটা সমানভাবে দিবা বা ডেও আকারে দিবা, এটা হচ্ছে তোমার ইচ্ছা। অনেক ছেলে মেয়েরা এখানে ডেওর মতো লেখে, এখানে ফুল অঙ্কন করে, আর্ট করে, বাট এই আর্ট ফুল অঙ্কন করার দরকার নাই, আমি জাস্ট এটা আমার মতো করে দিলাম। এরপর দেখো আমরা চলে যাচ্ছি এবার
তোমাদের কত নং, এটা হচ্ছে 7 নং। দেখো এখানে হচ্ছে তোমার কত নং, এটা ছিল 6 নং, এখন হচ্ছে আমরা 7 নং অ্যান্সার করার চেষ্টা করবো। দেখো 7 নং আমরা কিভাবে অ্যান্সার করব, আমাকে এখানে লিখতে হবে আনসার টু দা কোশ্চেন নং 7, এরকম ভাবে লিখলাম। এরপরে আমি একটা টান দেওয়ার চেষ্টা করলাম। তো আনসার টু দা কোশ্চেন নং 7 লেখার পরে আমাকে যে কাজটা করতে হবে, 7 লেখার পরে দেখো এখানে এ আছে, তো আমাকে এ লিখতে হবে। বলছে অল ইজ নট অ্যাট রুট হেলথ অফ হ্যাপিনেস। দেখো মানে বলা হচ্ছে যে স্বাস্থ্য হচ্ছে সকল সুখের মূল। হেলথ ইজ দ্য রুট অফ মানে অল হ্যাপিনেস, হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস। তা দেখো আমাকে এইখানে যে কাজটা করতে হবে, আমরা যখন বাক্যটা তৈরি করতে যাব তাহলে আমাকে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে অবজেক্ট। এখানে একটা কথা রয়েছে, যদি আমি এখানে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমাকে অবশ্যই অক্সিলারি ভার্ব দিতে হবে। এরপরে আবার যদি কোনো মেন ভার্ব থাকে তাহলে আমাকে মেন ভার্ব দিতে হবে বা প্রিন্সিপাল ভার্ব, এরপরে আমাকে অবজেক্ট দিতে হবে। এবং এইখানে দেখো আরেকটা নিয়ম রয়েছে, সাবজেক্টের পরে যদি তোমার কোনো আর্টিকেল থাকে বা অক্সিলারি ভার্ব দিলাম, ধরো ভার্ব দিলাম, এরপর তোমার আর্টিকেল দিতে হবে, এরপরে প্লাস প্রিপোজিশন, এরপরে হচ্ছে তোমার অবজেক্ট। এরকম ভাবে যদি কোনো বাক্যের মধ্যে তোমার অক্সিলারি ভার্বের পরে আর্টিকেল থাকে তাহলে আর্টিকেল দিতে হবে, এরপরে প্রিপোজিশন, এরপরে বাকি অংশ, এভাবে তোমাকে অ্যান্সার করতে হবে। সো আমি তোমাদেরকে রিয়ারেঞ্জের একটা ক্লাস দিয়েছিলাম এবং আমাদের সাজেশনে কিছু রিয়ারেঞ্জ আছে, তোমরা মনে রাখবা। তোমাদের প্রবাদ বাক্যের যে রিয়ারেঞ্জগুলো আছে, প্রবাদ বাক্য, যেমন এখানে বলা হচ্ছে স্বাস্থ্যই সকল সুখের মূল, এটা একটা ওয়ান কাইন্ড অফ প্রভাবস। এই প্রবাদ বাক্যগুলো থেকে তোমাদের পরীক্ষা 100% একটা মার্ক কমন আসবে। এই প্রবাদ বাক্যগুলো আমাদের সাজেশন বইয়ের 1 মার্ক দেয়া আছে, তোমরা অবশ্যই 1 মার্ক তোমরা 100% কমন পাবে। এরপরে এই যে উল্টা পাল্টা বাক্যগুলো তোমাকে সাজিয়ে লিখতে হবে, যে বাক্যটা সঠিক হবে এরকম ভাবে এ দিয়ে বাক্যটা যেটা সঠিক হবে, বি দিয়ে যেটা সঠিক হবে, সি দিয়ে তোমার যেটা সঠিক হবে, ডি দিয়ে যেটা সঠিক হবে, এরকম ভাবে বাক্যটা এভাবে লিখবা। স্যারেরা দেখে তোমাকে ফুটহাট দেখে মানে সুন্দর করে এরকম ভাবে দেখে মার্ক করে দিয়ে যাবে, ঠিক আছে? সো তোমরা জাস্ট এখানে সঠিক যেটা হবে বাক্যটা 2 বার লেখার দরকার নাই, জাস্ট যেটা সঠিক হবে আনসার টু দ্য কোশ্চেন নং 7 লেখার পরে বাক্যটা যেটা সঠিক হবে জাস্ট এটা লেখার চেষ্টা করবা, বুঝতে পারছো? সো তোমাদের রিয়ারেঞ্জ নিয়ে কারো কোনো প্রবলেম বা কোনো কোশ্চেন বা কনফিউশন থাকলে তোমরা সবাই লিখতে পারো, এবং তোমাদের কোনো প্রবলেম থাকলে আমাকে প্রশ্ন করতে পারো। এবং আশা করি তোমরা আনসার টু দ্য কোশ্চেন নং 7 অ্যান্সার করার নিয়মটা তোমরা সবাই প্রত্যেকেই বুঝেছো। হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস, ভেরি গুড। আচ্ছা, তাহলে তোমরা স্যার নেটওয়ার্ক প্রবলেম করতেছে আপনার, না নেটওয়ার্ক প্রবলেম তো আমার করতেছে না, আমার তো নেট স্বাভাবিক রয়েছে আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছি আমাকে ফেয়ার একদম স্মুথলি নেট চলতেছে। আচ্ছা, তাহলে দেখো আমরা আশা করি আনসার টু দ্য কোশ্চেন নং 7 বুঝেছো। এরপর দেখো আমরা চলে যাবো তোমাদের হচ্ছে আনসার টু দ্য কোশ্চেন নং কত, এটা ছিল কত নং, এটা ছিল হচ্ছে 7 নং। এরপর দেখো এটা হচ্ছে তোমাদের 8 নং-এ, দেখো 8 নং-এ কি থাকবে, 8 নং-এ হচ্ছে তোমাদের একটা কি থাকবে, দেখো এখানে একটা মজার ট্রিক্স বলবো আমি তোমাদেরকে, এখানে একটা মজার ট্রিক্স বলবো, মজার ট্রিক্সটা তোমরা সবাই হচ্ছে একটু খেয়াল করার চেষ্টা করবা। দেখো আমাকে যে কাজটা করতে হবে, লিখতে হবে কি লিখতে হবে, আনসার টু দা কোশ্চেন নং কত নং, এটা 8 নং। তাহলে আমি ধরো 8 নং লিখলাম, এরকম ভাবে আমি একটা টান দেওয়ার চেষ্টা করলাম। টান দেওয়ার পরে এখানে আমার যে পাঞ্চুয়েট দা ফলোইং প্যাসেজ, তোমাদের প্যাসেজ আকারে একটা পাঞ্চুয়েশন থাকবে, প্যাসেজ আকারে, এটা কোনো সেন্টেন্স আকারে থাকবে না, প্যাসেজ আকারে থাকবে। দেখো এখানে বলা হচ্ছে আই সি দ্যাট ইউ আর ইন দ্য হ্যাবিট অফ ইটিং এ হেভি লাঞ্চেশন, আই এম শিওর, দেখো এখানে দেখো বাক্যগুলো অনেক সময় ওয়ার্ডগুলো আমরা সংক্ষিপ্ত আকারে লিখবো। এখানে দেখো আই এম যে শব্দটা রয়েছে, এই আইটা এরপরে আমরা একটা এম দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে আমরা এই আই এমটা লিখতে পারি, বুঝতে পারছো? তাহলে আমরা আই এমটা একটা অ্যাপোস্ট্রফি দিয়ে লিখতে পারি। আই এম শিওর ইটস মিস্টেক, হোয়াই ডোন্ট ইউ ফলো মাই এক্সাম্পল অ্যান্ড জাস্ট ইট অন থিং অন শিওর দ্যাট। যাই হোক এখানে একটা কিছু একটা কথা বলেছে। তো আমার এখানে বাক্যের শুরুর দিকে আমাকে এভাবে আনস লিখতে হবে, আনস লেখার পরে এভাবে একটা আন্ডারলাইন দিতে হবে, এখান থেকে আমাকে শুরু করতে হবে। বাক্যের শুরু হাতের যে অক্ষরটা হবে এটা ক্যাপিটাল লেটার, মাস্ট বি ক্যাপিটাল লেটারে লিখতে হবে, অর্থাৎ তোমাকে বাক্যের শুরুর দিকে এটা বড় হাতের অক্ষর লিখতে হবে, বড় হাতের অক্ষর মাস্ট বি দিতে হবে।
এরপরে দেখো বাক্যের মধ্যে যদি কোনো সময় ফুল স্টপ চায় তাহলে আমাকে ফুল স্টপ ব্যবহার করতে হবে, কোনো সময় যদি কমা চায় কমা ব্যবহার করতে হবে, এবং কোনো সময় যদি ইনভার্টেড কমা চায় তাহলে আমাকে ইনভার্টেড কমা ব্যবহার করতে হবে, কোনো সময় বাক্য যদি আশ্চর্যবোধক চিহ্ন বোঝায় আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করতে হবে, কোনো সময় যদি ড্যাশ বোঝায় ড্যাশ ব্যবহার করতে হবে, কোনো বাক্যে যদি প্রশ্নবোধক চিহ্ন বোঝায় প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। এরকমভাবে প্রত্যেকটা প্রতীকের কিন্তু ব্যবহার তোমাকে জানা রাখতে হবে এবং শিখতে হবে, এবং তোমাদের বেশিরভাগ সময়ই ইনভার্টেড কমাটা ইউজ করতে তোমাদের প্রবলেম হয়। তো যাই হোক, আমাকে মনে রাখতে হবে বাক্যের শুরুর দিকে আমি ক্যাপিটাল লেটার ইউজ করব, এবং বাক্যের শেষটা যখন হবে তখন আমার এখানে একটা ফুল স্টপ। তাহলে বাক্যের শুরুর দিকে ক্যাপিটাল লেটার, অর্থাৎ বাক্যটা সেন্টেন্সটা শুরুর দিকে ক্যাপিটাল লেটার এবং বাক্যের শেষে তোমাকে মাস্ট বি ফুল স্টপ দিতে হবে। এই কাজটা করলে অন্তত 1 মার্ক পাবে। জাস্ট যদি কেউ কোনো স্টুডেন্ট মনে করো যে স্যার আমি তো পাংচুয়েশন পারি না, তাহলে আমার পক্ষে কি সম্ভব? জাস্ট তুমি এই কাজটা করে পরীক্ষার হল থেকে বের হবা, তাও তোমার পক্ষে 1 মার্ক পাওয়া সম্ভব। তাহলে তোমাদের আশা করি পাংচুয়েশন অ্যান্সার করার নিয়মটা তোমরা সবাই প্রত্যেকেই বুঝেছো, কিভাবে তোমরা পাংচুয়েশন বা বিরাম চিহ্নের ব্যবহার অ্যান্সার করবা। এরকমভাবে আমি যেভাবে বলছি ঠিক সেম ভাবে আনসার টু দ্য কোয়েশ্চন নং 8 লেখার পরে এরকম ভাবে আনস দেখবা, আনসটা লেখার পরে একটা আন্ডারলাইন দিয়ে বাক্যটা হুবহু শুরু করবা, যেভাবে যেভাবে হবে জাস্ট এটা লিখে দিবা। আশা করি তোমাদের একদম বিষয়টা ক্লিয়ার এবং ইনশাআল্লাহ তোমাদের কোনো প্রবলেম হবে না। আচ্ছা, যদি বড় হাতের থাকে তাহলে অবশ্যই তোমাকে স্মল লেটার দেওয়া যাবে না, বড় হাতের থাকলে অবশ্যই তোমাকে ক্যাপিটাল লেটার দিতে হবে, তাহলে তো আরো ভালো। ক্যাপিটাল লেটার থাকলে অবশ্যই তুমি বড় হাতের অক্ষর দিয়ে লিখবা, বুঝতে পারছো? যদি বড় হাতের অক্ষর থাকে তাহলে অবশ্যই বড় হাতের অক্ষর দিতে হবে। আচ্ছা, সি পার্ট থেকে কয়টা দিতে হবে কেউ একটু বলো? সি পার্ট থেকে তোমাকে যে কোনো 5টা দিতে হবে। তাহলে তোমাদের এই বিষয়টা ক্লিয়ার কিনা? 7 নং আমি ক্লিয়ার হতে পারি নাই স্যার। আচ্ছা, 7 নং ক্লিয়ার হতে না পারলে আমি আবার একটু বিষয়টা বলবো, সমস্যা নাই। এবার হচ্ছে আমরা চলে যাচ্ছি 8 নং এ। দেখো সরি, এবার এটা ছিল কত নং? এটা ছিল হচ্ছে 8 নং, এটা ছিল এখন হচ্ছে 9 নং, তাই না? দেখো তোমাদেরকে শুরুতেই বলা হচ্ছে যে কোনো 5টি গ্রামার অ্যান্সার করো। তোমাকে বলা হচ্ছে যে যে কোনো 5টি গ্রামার তুমি অ্যান্সার করো। তোমাকে সব গ্রামার অ্যান্সার করতে হবে বলা হয় নাই, যে কোনো 5টি গ্রামার অ্যান্সার করতে বলছে, অ্যান্সার করতে। তো আমি আমার মতো করে সিলেক্ট করব যে কোনো 5টা গ্রামার। তো আমি যদি 5টা গ্রামার সিলেক্ট করি তাহলে আমাকে ট্রান্সলেশনের যে গ্রামারটা রয়েছে, বা ধরো এটাকে গ্রামার বলা হয় না, এটা হচ্ছে অনুবাদ, তো যাই হোক এটা গ্রামারের পর্যায়ে পড়ে না। তাহলে তোমরা সবাই হচ্ছে একটু মনে রাখবা যে ট্রান্সলেট দ্য ফলোয়িং প্যাসেজ ইনটু ইংলিশ। এখানে বলা হচ্ছে এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলো ইংরেজিতে প্রবাদ করো বা ইংরেজিতে ট্রান্সলেট করো। এখন আমাদের এই যে ওয়ার্ডগুলো বাক্যগুলো দেওয়া থাকবে, এই বাক্যগুলো তোমরা অনেক সময় অর্থ বুঝে তোমরা লেখো, অর্থ না বুঝেও তোমরা লেখার চেষ্টা করো। তো যাই হোক, আমরা এই ট্রান্সলেশনটা একটু স্কিপ করার চেষ্টা করবো, আমাদের সিলেবাস থেকে এটা বাদ দেওয়ার চেষ্টা করবো, কারণ এইটা অনেক সময় তোমার হুবহু কমন আসে, অনেক সময় কমন আসে না। কিছু কিছু আছে আক্ষরিক অনুবাদ, আর কিছু আছে বামানুবাদ, এবং আছে কিছু নতুন নিয়মের অনুবাদ আছে। তো যে অনুবাদগুলো আগের কোনো গল্প থেকে দিয়ে দেয়, ধরো আগের কোনো গল্প অথবা উপন্যাস এবং কোনো কবিতার লাইন তোমাদেরকে দিয়ে দেয়, অথবা ধরো প্রবাদ বাক্যগুলো হুবহু তুলে দেয়, সেই প্রবাদ বাক্যগুলো সেইগুলো থেকে তোমাদের কমন আসার সম্ভাবনা রয়েছে। যেমন অনেক দিন আগে কিছু কিছু আসতো যে স্বদেশ প্রেম, তাদেরকে বলা হয় যারা হচ্ছে দেশকে ভালোবাসে তাদেরকে বলা হয় স্বদেশ প্রেম, দেশের প্রতি যারা ভালোবাসে তাদেরকে বলা হয় দেশপ্রেমিক। অথবা মুক্তিযুদ্ধের ইতিহাস আসলো, অথবা আসলো বই পড়া একটা চমৎকার অভ্যাস, এটাও একটা গুরুত্বপূর্ণ, আগের ধরো কিছু একটা বিগত সালে অনেকবার আসছে, এখান থেকে রিপিট করে বসছে, তাহলে সেইগুলো হুবহু কমন আসার সম্ভাবনা আছে। এখন ধরো তোমাদের সামনে জুলাই আন্দোলন হয়েছে, বা কয়েকদিন আগে জুলাই মুভমেন্ট আন্দোলন হয়েছে, এবং কয়েকদিন আগে মাইলস্টোন কলেজে আগুন লেগেছে। এখন কোনো টিচার মনে করলো যে মাইলস্টোন কলেজের ঘটনাটা তুলে দেই, মাইলস্টোন কলেজে যে আগুন লেগেছিল বা যে বিমান দুর্ঘটনায় আহত হয়েছিল সেই ঘটনাগুলো একটু কয়েকটা প্যাসেজ আকারে দিয়ে দিই, ট্রান্সলেশন দিয়ে দিই। বললো যে কয়েকদিন আগে যে 24 যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের বিষয়গুলো আমরা এখানে দিয়ে দিই। এখন এরকমভাবে যদি আনকমন কিছু লাইন দেয়,
এবং একবার আসছিল কোভিড-19 করোনা ভাইরাস সম্পর্কে। এখন কোভিড-19 সম্পর্কে কারো ধারণা নাই, কোন জায়গা থেকে কি লাইন দিতে পারে, ইউ ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। সো এই বিষয়টা আশা করি তোমরা স্কিপ করবা, বাকি যে বিষয়গুলো আছে তোমরা প্রত্যেকেই বাকি বিষয়গুলো অ্যান্সার করার চেষ্টা করবা। তা আমার তোমাদেরকে রিকোয়েস্ট থাকবে, মাস্ট বি তোমরা হচ্ছে যে ট্রান্সলেশনগুলো, এই ট্রান্সলেশন তোমরা অ্যান্সার করার দরকার নাই। তারপরে তোমরা যদি কোনো স্টুডেন্ট তোমরা হচ্ছে ট্রান্সলেশন অ্যান্সার করো, তাহলে তোমরা এই কথাগুলো মাথায় রাখবা বা কিভাবে অ্যান্সার করবা সেই বিষয়টা একটু বলে রাখি। তোমরা জাস্ট লিখবা হচ্ছে, তোমরা জাস্ট পরীক্ষার হলে লিখবা আনসার টু দা কোশ্চেন নং। দেখো আনসার টু দ্য কোশ্চেন নং কত আছে, 9 নং। তাহলে আমাকে 9 নং লিখতে হবে। 9 নং লেখার পরে দেখো এখানে লিখতে হবে অনুবাদ, এখানে লিখতে হবে কি অনুবাদ, অনুবাদ লিখতে পারো, অথবা যেহেতু তোমার এটা বাংলা দেয়া আছে তাহলে তোমাকে এই অনুবাদটা কেটে তোমাকে লিখতে হবে ট্রান্সলেশন বা ট্রান্সলেট, লিখতে হবে কি ট্রান্সলেট। এই ট্রান্সলেট কথাটা লেখার পরে এই বাক্যটা জাস্ট এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হয়ে এখান থেকে শুরু হয়ে এইভাবে তোমাকে বাক্যটা সম্পূর্ণ শেষ করতে হবে, এখান থেকে বাক্যটা সম্পূর্ণ শেষ করতে হবে। তাহলে এই ছিল ট্রান্সলেশন লেখার নিয়ম। তাহলে তোমাদের আজকে গ্রামারের শিখাইলাম কত পর্যন্ত, 2 থেকে 9 পর্যন্ত গ্রামার শিখাইলাম। গ্রামারের যে বিষয়গুলো আছে কিভাবে অ্যান্সার করবা এইটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এরপর তোমাদের 1 থেকে 2 পর্যন্ত যে প্যাসেজের নিয়ম আছে এই প্যাসেজটাও আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তাহলে কারো কোনো প্রবলেম আছে কিনা? এরপর আমরা চলে যাবো রিটেন পার্ট। তোমাদের এখানে 1000 স্টুডেন্ট আছে, এত লম্বা ক্লাস কেউ কি করতে পারবা? আমার ফোনের চার্জ, তোমাদের ফোনের চার্জ শেষ হয়ে গেছে, আমার গলার ব্যালেন্স শেষ হয়ে যাচ্ছে, এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, এত কষ্ট করে পড়াচ্ছি, বুঝতেই পারতেছো। আজকে রাত্রে খাবারটা এখনো খাই নাই, গিয়েছিলাম গ্রামের বাড়িতে ঘুরতে, সেটা বিয়ে খাইতে গেছিলাম, বিয়ে খাওয়া শেষ করে দ্রুত চলে আসছি তোমাদের ক্লাস নেওয়ার জন্য। সো বুঝতেই পারতেছো আমার মানে প্রচন্ড ক্ষুধা লাগছে, ইভেন আমার গলা শুকিয়ে আসতেছে, এতক্ষণ কথা বলা চিল্লানো একদম কোয়াইট ইম্পসিবল। তারপরেও আমি আজকে ধৈর্য ধরে তোমাদেরকে আজকে 2টা ঘন্টা আমি পড়াবো, কারণ পরবর্তীতে তোমাদের ফ্রি ক্লাসে সময় দিতে পারি কিনা বা তোমরা একত্রে হতে পারো কিনা আই ডোন্ট নো। এই জন্য তোমরা একটু কষ্ট করে আর 1টা ঘন্টা তোমরা একটু হাত ধরে বলতেছি, তোমরা সবাই থাকো, তোমরা যারা ঘুমাচ্ছ তোমরা সবাই একটু চোখে মুখে পানি দিয়ে সবাই রেডি হও, এবং তোমাদের যত বন্ধু বান্ধবী আছে সবাইকে একটু ডেকে নিয়ে আসো। আর 1টা ঘন্টা 11:14 বাজে, তোমরা কি একটু কষ্ট করে আর 1টা ঘন্টা রিটেন পার্টের ক্লাসটা দেখবে না? যদি তোমরা না দেখো তাহলে আমি বিদায় নেব, তাহলে তো কিছু করার নাই। আর যদি তোমরা একটু সময় দাও আমাকে, তাহলে আমি আজকে পুরা 1 থেকে 17 নং দেখিয়ে শেষ করবো। আমি জাস্ট একটু পানি খাই, পানিটা খেয়ে তোমাকে আবার তোমাদের আমি রিটেন পার্টটা শেষ করার চেষ্টা করব। বিসমিল্লাহ। আচ্ছা, তাহলে তোমরা আবার একটু দেখো, আমরা এবার চলে যাচ্ছি রিটেন পার্টের দিকে। সবাই মনোযোগ দিয়ে দেখো, রিটেন পার্ট আমরা পার্ট সি দিয়ে একটু আলোচনা করব। দেখো রিটেন পার্টে আমরা কোন টেকনিকটা তোমরা কিভাবে ফলো করবা, এই টেকনিকটা তোমাদেরকে আমি শিখিয়ে দিব। এই টেকনিকটা অনুযায়ী তোমরা অবশ্যই লেখার চেষ্টা করবা, এই টেকনিক অনুযায়ী তোমরা অবশ্যই লেখার চেষ্টা করবা, ঠিক আছে? ভালো করে খেয়াল করো, তোমাদের অ্যান্সার দা এনি 5 কোয়েশ্চন। তোমাদের রিটেন পার্ট যে থাকবে সেখানে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, যে কোনো 5টি প্রশ্নের তোমাকে উত্তর দিতে হবে। তাহলে এখানে দেখো তোমাদের অনেকগুলো নং থাকবে, রিটেন পার্টের মার্কটা সব থেকে বেশি। এই জন্য তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে সহজ যে আইটেমগুলো আছে সেটা দিয়ে তুমি অ্যান্সার করবা। তো দেখো পরীক্ষার যখন হাতে খাতাটা নিবা বা পরীক্ষার খাতাটা যখন তুমি নিবা, তখন মাস্ট বি তুমি এই কাজটা অবশ্যই ফলো করার চেষ্টা করবা, যে কাজটা রিটেন পার্টের জন্য যে অংশগুলো শুরুর দিকে অ্যান্সার করবা। দেখো আমি তোমাদেরকে বলি, তোমরা পরীক্ষার হলে প্রথমে দিবা পোস্টার, তোমার পোস্টার। 2 নম্বরে তোমরা দিবা লেটার, তোমরা 2 নম্বরে অ্যান্সার করবা লেটার।
3 নম্বরে তোমরা অ্যান্সার করবে হচ্ছে অ্যাপ্লিকেশন। এরপরে তোমরা 4 নম্বরে তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে অবশ্যই ডায়লগ। তোমরা ডায়লগ অ্যান্সার করার চেষ্টা করবা। 5 নম্বরে তোমরা অ্যান্সার করবে হচ্ছে রিপোর্ট। এরপরে যদি তোমরা কোনো স্টুডেন্ট মনে করো স্যার আমি এই বাকিগুলো অ্যান্সার করতে চাচ্ছি, সেখানে তোমরা অবশ্যই 6 নম্বরে যদি অ্যান্সার করতে চাও বা বাছাই করো তাহলে এসে অ্যান্সার করতে পারো। সরি এসে না, 6 নম্বরে হচ্ছে তোমরা অবশ্যই প্যারাগ্রাফ অ্যান্সার করার চেষ্টা করো। প্যারাগ্রাফ, বুঝতে পারছো? প্যারাগ্রাফ। এরপর দেখো 7 নম্বরে তুমি যদি অ্যান্সার করো তাহলে হচ্ছে এসএ এবং হচ্ছে 8 নম্বরে তুমি যদি অ্যান্সার করো তাহলে হচ্ছে অ্যামপ্লিফাই। এই অ্যামপ্লিফাই তুমি অ্যান্সার করার চেষ্টা করবা। তাহলে দেখো যদি পরীক্ষার হলে স্যারদের মন আকৃষ্ট করতে চাও, স্যারদের মানে নজরে থাকতে চাও, স্যারদের দু নজরে থাকতে চাও এবং ভালো একটা মাইন্ড ক্রিয়েট করতে চাও পরীক্ষার হলে এবং খাতার মধ্যে, তাহলে মাস্ট বি তোমরা অবশ্যই খাতার মধ্যে মাস্ট বি তোমরা শুরুর দিকে পোস্টার অ্যান্সার করবা, এরপরে লেটার, এরপরে অ্যাপ্লিকেশন, এরপরে ডায়লগ, এরপরে রিপোর্ট। এই 5টা আইটেম তুমি বেছে নেবা। এখন মনে করো স্যার কেউ তো স্যার পোস্টার অ্যান্সার করবে না, কেউ তো অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্সার করবে। তাহলে তুমি যদি পোস্টার অ্যান্সার না করো তাহলে তুমি অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্সার করো, তাও তোমার কোনো প্রবলেম নাই, তুমি বিজ্ঞাপন অ্যান্সার করতে পারো। এরপরে স্যার প্যারাগ্রাফ হচ্ছে মুখস্থের বিষয়, প্যারাগ্রাফটা অ্যান্সার করো। এরপর দেখো এসে, এরপর হচ্ছে অ্যামপ্লিফাই। এই বিষয়গুলো তোমরা এরকমভাবে পরীক্ষার হলে অ্যান্সার করবা। এই টেকনিকটা যদি কোনো স্টুডেন্ট ফলো করো তুমি 100% রিটেন পার্ট থেকে ভালো একটা মার্ক তুলতে পারবা এবং রিটেনের যে 50 মার্ক আছে সেখান থেকে তোমাকে স্যাররা সর্বোচ্চ পরিমাণ মার্ক দেবে এবং খাতাটা দেখে তোমার সন্তুষ্টি হবে এবং পাস করাটা তোমার জন্য একদম ইজি হবে। পাস করাটা দেখো এটাও পাস করার জন্য কোনো না কোনো তোমার একটা কারণ হতে পারে, এটাও কোনো না কোনো একটা কারণ হতে পারে। তুমি যদি এই টেকনিকে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করো তাহলে এই বিষয়টা তোমাদের ক্লিয়ার। আমি যে সমীকরণটা সাজিয়ে দিয়েছি, এই সমীকরণ অনুযায়ী তোমরা পরীক্ষার হলে অ্যান্সার করবা। এর বাইরে যদি তোমরা পণ্ডিতি করো অথবা তোমাদের মতো তুমি অ্যান্সার করো তাহলে কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনা রয়েছে। কেমন? ধরো তুমি একটা মুখস্থের পার্ট প্যারাগ্রাফে অ্যান্সার করলা, সেটা তোমার 2-1টা লাইন মিসিং হইলো, 2-1টা লাইন বানিয়ে লেখছো, হইলো না। এর মধ্যে মুখস্থ করছিলাম, মুখস্থ ভুলে গেছো পরীক্ষার হলে স্টেপগুলা। অ্যামপ্লিফাই ভাব সম্প্রসারণ তুমি ভুলে গেছো কোনো কারণবশত, তাহলে কিন্তু তোমার মার্কটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য মাস্ট বি আমি যে সিকোয়েন্সটা দিয়েছি, যে সিকোয়েন্সটা বলেছি সেই সিকোয়েন্স অনুযায়ী তোমরা পরীক্ষার হলে অ্যান্সার করবা। প্রথম বলেছি পোস্টার, এরপর বলছি লেটার, এরপর বলছি অ্যাপ্লিকেশন, এরপর বলছি ডায়লগ, এরপর বলছি রিপোর্ট, এরপর বলছি প্যারাগ্রাফ, এরপর বলছি এসে, এরপর অ্যামপ্লিফাই। সো আমি আর কথা বলতে পারতেছি না, তোমরা অবশ্যই এই টেকনিক অনুযায়ী পরীক্ষার হলে অ্যান্সার করবা। কে আমার মতো করে অ্যান্সার করবা একটু হাত তোলো। কে আমার মতো করে পরীক্ষার হলে অ্যান্সার করবা তারা সবাই হচ্ছে একটু হাত তুলে জানাও কে। এমডি আরাফাত অনেক সুন্দর একটা কবিতা লিখেছো, কবিতা পড়ার সময় নাই ভাই, পরীক্ষা নিয়ে খুব ব্যস্ত, স্টুডেন্টদের পরীক্ষা নিয়ে খুব ব্যস্ত আছি ভাই, তোমার পরীক্ষাটা কবিতাটা পরে পড়বো। আচ্ছা, ক্লাস ভালো লাগে আয়েশা, ভেরি গুড। অ্যাপ্লিকেশন, লেটার, ডায়লগ 2 পেজ লেখা যায়, হ্যাঁ এগুলো আমি আলোচনা করব ভাই, তোমাদের একটু সময় দিতে হবে। ফরম্যাট অনুযায়ী লিখলে কেমন নাম্বার পাওয়া যেতে পারে? ফরম্যাটে লিখলে তুমি পাস করবা নিশ্চিত যদি ভালোভাবে লিখতে পারো। অর্ধেক ঘুম দিয়ে ফেলছিলাম, ওকে নিপাত, সমস্যা নাই, চোখে একটু পানি দাও। আচ্ছা, কবি লিখেছো আমি স্যার আপনার মতো করে দেবো ইনশাআল্লাহ। ফাতেমা, ঠিক আছে। তাহলে ফারিয়া, যারা আমার মতো করে ফলো করবা তারা অবশ্যই পরীক্ষায় পাস করতে পারবে এবং অবশ্যই তোমরা ভালো কিছু করা সম্ভব তোমাদের পক্ষে, অবশ্যই তোমাদের পক্ষে পসিবল। তুমি যদি আমার কথা মতো, আমার ডিক্লারেশন অনুযায়ী তুমি পরীক্ষার হলে অ্যান্সার করো, তোমরা মাস্ট বি ভালো কিছু করতে পারবা। আর যদি মনে করো যে স্যার পণ্ডিতি করতেছি, তোমাদের মতো করে যদি পণ্ডিতি করো তাহলে কিন্তু ভাই ধরা খাওয়ার সম্ভাবনা আছে, বুঝছো? তো যাই হোক, আমি যে কথাটা বলতেছি তোমরা সেই কথা অনুযায়ী সেইভাবে তোমরা পরীক্ষার হলে অ্যান্সার করবা, বুঝছো? ডানে বামে তাকানোর কোনো দরকার নাই। ভেরি গুড। তা দেখো যে কোনো 5টা প্রশ্নের উত্তর দিবা, এখান থেকে যে কোনো 5টা প্রশ্নের উত্তর দিবা। এবার আমরা হচ্ছে আমাদের কারিশমায় যাই। দেখো আমরা কোনটা কিভাবে অ্যান্সার করব, এবার একটু দেখার চেষ্টা করব কোনটা আমরা কোন রংটা কিভাবে অ্যান্সার করব পরীক্ষা হলে, এটা একটু খেয়াল করার চেষ্টা করি।
ও আমার ওরাল পঙ্কি রে, যা যা তুই ওরাল দিয়া যা। আমি থাকি মাটির ঘরে, আমার ওপর বৃষ্টি পড়ে, তোর হইল মেঘের উপর বাসা। ও আমার ওরাল পঙ্কি রে, যা যা তুই ওরাল দিয়া যা। আমি থাকি মাটির উপর, আমার উপর বৃষ্টি পড়ে, তোর হইল মেঘের উপর বাসা। ও আমার ওরাল পঙ্কি রে, যা যা তুই ওরাল দিয়া যা। যাই হোক, একটু হালকা একটা গানের কলি টান দিলাম তোমাদের ঘুমটা একটু হালকা ভাঙানোর জন্য। যাই হোক, আমি গান বলতে পারি না বেসুরা গলায়, তো তোমরা সবাই একটু খেয়াল করো। আমাদের এখানে এই গান নিয়ে কোনো কিছু তোমরা মানে ট্রল করবো না। যাই হোক, আমি এটা বললাম। তো এখানে একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো মনোযোগ দিয়ে। আমাদের যখন এসে প্যারাগ্রাফের দিকে যখন যাব, প্যারাগ্রাফে যখন বলতেছে আমাদেরকে প্যারাগ্রাফ অ্যান্সার করতে, তখন আমাকে খেয়াল করতে হবে। এখানে তোমাদের আমি একটা ট্রিক্স বলি, এই ট্রিক্সটা তোমরা অবশ্যই অবশ্যই মনে রাখবা, মাথায় রাখবা। এই যে এখানে দেখো গ্লোবাল ওয়ার্মিং এবং এখানে আছে ইমেল, এই প্যারাগ্রাফের এখানে তোমরা দুইটা জিনিস খেয়াল করেছো কিনা? এখানে দুইটা একটু মানে জানার বিষয় আছে এবং একটু বোঝার বিষয় আছে এবং একটু হচ্ছে দেখার বিষয় আছে। তোমরা অবশ্যই 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 খোলা থাকো, তুমি এখানে বসো। আচ্ছা, তোমরা অবশ্যই অবশ্যই একটু খেয়াল করবা। এখানে দুইটা জিনিস তোমাদের মাস্ট বি মাথায় রাখতে হবে। এবং এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে একটা জিনিস খেয়াল করো, গ্লোবাল ওয়ার্মিং এবং ইমেল আমাদের কিন্তু তোমাদের কিন্তু প্যারাগ্রাফ আসবে দুইটা। এই দুইটা প্যারাগ্রাফে দুই রকমের প্যারাগ্রাফ আসে। 2022 সালের প্রশ্নটা যদি তোমরা দেখো, 2022-এর প্রশ্নটা যদি একটু খেয়াল করো, তাহলে দেখবা 2022-এর প্রশ্নে একটা আসছে প্রবলেম, একটা আসছে দৌড়ি সিস্টেম, দাউরি সিস্টেম অর্থাৎ যৌতুক প্রথা। তো তোমরা মনে রাখবা, এমন অনেক স্টুডেন্ট অনেক টিচার দেখেছি যে তোমরা গুড সাইড পড়ো ব্যাড সাইড পড়ো, এবং আমি বলেছিলাম যে গুড সাইড ব্যাড সাইড যেহেতু আসে দুইটাই, তোমরা অবশ্যই ব্যাড সাইডটা 100% পড়বা। আমি এখানে একটা কথা বলার কারণ হচ্ছে এরকম, এটা আমার মাথায় আছে কারণ আমি এই বিষয় নিয়ে একটু অ্যানালাইসিস করি। তোমরা খেয়াল করো, এই যে গ্লোবাল ওয়ার্মিং বিষয়টা আছে, গ্লোবাল ওয়ার্মিং এটা হচ্ছে একটা প্রবলেম সম্পর্কিত, সমস্যা নিয়ে। গ্লোবাল ওয়ার্মিং বিষয়টা হচ্ছে প্রবলেম নিয়ে বা সমস্যা নিয়ে। এরপর দেখো এখানে আছে ইমেল, এই ইমেলটা কি? এটা গুড সাইডও না ব্যাড সাইডও না, এটা হচ্ছে তোমার মতো করে মুখস্থ করতে হবে। তাহলে মনে রাখবা, প্রতি বছরই দুইটি প্যারাগ্রাফ আসবে, এই দুইটির মধ্যে একটা আসবে তোমার ব্যাড সাইড, একটা আসবে ব্যাড সাইড, দুই নাম্বারটা আসবে গুড সাইড, অথবা এখানে আনকমন একটা আসবে। কিন্তু প্যারাগ্রাফে একটা প্লাস পয়েন্ট রয়েছে, প্যারাগ্রাফে তোমাদের মাস্ট বি একটা প্লাস পয়েন্ট রয়েছে। এখানে একটা মাস্ট বি একটা প্লাস পয়েন্ট রয়েছে, সেটা দেখো, ব্যাড সাইডটা পড়লে তোমাদের কোনো টেনশন নাই, টেনশন ফ্রি। তাহলে তোমরা মাথায় রাখবা, তোমাকে মাস্ট বি পরীক্ষার হলে যদি প্যারাগ্রাফ অ্যান্সার করো, তাহলে আজকে থেকে ব্যাড সাইডটা পড়বা, কারণ ব্যাড সাইডের সাথে একটা ব্যাড সাইড দিবে, এটা 100% ধরে রাখো, এবং এটা আসবে ইনশাল্লাহ, ব্যাড সাইড থেকে তোমাদের একটা আসবে ইনশাল্লাহ। এরপর দেখো, গুড সাইডের থেকে তোমাদেরকে দিতে পারে, নাও দিতে পারে। এই গুড সাইডের পাশাপাশি তোমাদেরকে একটা আনকমন হিসাবে অন্য যে কোনো একটা তোমাদেরকে প্যারাগ্রাফ দিয়ে দিতে পারে, হাতে হারিকেন ধরা দিতে পারে। যেমন আসলো উইন্টার মর্নিং, এখন সামনে ধরো শীতের সকাল আসতেছে, এখন এই উইন্টার মর্নিং এটা কি কোনো গুড সাইডে পড়তেছে? উইন্টার মর্নিং কি তুমি গুড সাইডে লিখতে পারবা? তাহলে তুমি যে জাস্ট শুধু গুড সাইড পড়ে যাবা, ধরো কোনো টিচার বললো তুমি গুড সাইড পড়ে যাও, গুড সাইড পড়ে তুমি পাস করতে পারবা, কিন্তু এটা কোয়াইট ইম্পসিবল। তোমরা মাস্ট বি ব্যাড সাইডটা পড়বা। প্যারাগ্রাফের শুধুমাত্র প্যারাগ্রাফের ক্ষেত্রে ব্যাড সাইডটা অবশ্যই পড়বা, কারণ গুড সাইডের সাথে আনকমন কিছু দিতে পারে। তাহলে আমি তোমাদেরকে এখানে বললাম, আমাদের বইয়ের যে প্রবলেম সম্পর্কিত যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটে তোমরা মুখস্থ করার চেষ্টা করবা। এই ট্রিক্সটা কেউ তোমাদেরকে বলবে না। এই যে ফ্যাক্টরাটা, এই
কাহিনীটা তোমাদেরকে কেউ বানিয়ে বলবে না। তাহলে তোমরা কি এই বিষয়টা ক্লিয়ার কিনা একটু সবাই হচ্ছে ডান লিখে কমেন্ট করো। সবাই যদি বিষয়টা বুঝে থাকো তাহলে তোমরা অবশ্যই ডান লিখে কমেন্ট করো। এত সুন্দর চমৎকার একটা লজিক দিয়েছি, এই যুক্তিগুলা আমি তোমাদেরকে শিখাচ্ছি যেন তোমরা পরীক্ষার হলে অ্যান্সার করতে পারো। সো তোমরা এত সুন্দর একটা যুক্তি, তোমরা একটু অবশ্যই একটা লাস্ট স্টিকার, আজকের ক্লাসে একটা করে লাস্ট স্টিকার দাও। এই যে রিটেন পার্টের এত সুন্দর সুন্দর টেকনিক শেখাচ্ছি, তোমরা অবশ্যই একটা করে লাস্ট স্টিকার দিতে পারো। আচ্ছা, মার্জিয়া খাতুন লিখেছে না পড়ে শুধু আল্লাহ আল্লাহ করি। হ্যাঁ, আল্লাহ আল্লাহ করো অবশ্যই, কিন্তু আল্লাহ পাককে ডাকার সাথে সাথে তোমাকে পরিশ্রম করতে হবে। আল্লাহ বলছে তুমি পরিশ্রম করো, দেয়ার মালিক হচ্ছে আমি। পরিশ্রম যারা করে তারা অবশ্যই সফলতা অর্জন করতে পারে। ঠিক আছে, তাহলে তোমরা এই বিষয়টা আশা করি তোমাদের ডান। এরপর দেখো তোমাদের আসতে পারে রাইট এ রিপোর্ট। দেখো রাইট এ রিপোর্ট, এখানে রাইট এ রিপোর্ট ফর দ্য নিউজ পেপার অন ফিশারিজ রিসেপশন হেল্ড অন রিসেন্টলি ইউর কলেজ। দেখো গত বছর বা আগের বছর একটা রিপোর্ট আসছে তোমাদের, কি আসছে, একটা রিপোর্ট আসছে ব্যাড সাইড থেকে। তো দেখো রিপোর্ট যদি তোমার খারাপ দিক বা ভালো দিক যেখান থেকেই আসুক, তোমরা যদি সেফ জোনে থাকতে চাও তোমরা গুড সাইড ব্যাড সাইড দুইটাই করে রাখবা। একটা গুড সাইড একটা ব্যাড সাইড অবশ্যই করে রাখবা। তবে ম্যাক্সিমাম সময় যদি স্যার বলে স্যার আমি ব্যাড সাইড করবো না গুড সাইড করবো, শুধুমাত্র একটা বলেন যে কোনো, তাহলে আমি সবসময় রেফার করবো তোমরা অবশ্যই ব্যাড সাইডটা অ্যান্সার করো। সবসময় মাস্ট বি ব্যাড সাইডটা অ্যান্সার করার চেষ্টা করবা, বুঝতে পারছো? এরপর দেখো রাইট এ লেটার টু ইউর ইয়ঙ্গার ব্রাদার অ্যাডভাইসিং হিম টু নিউজ পেপার রেগুলারলি। দেখো তোমাদের একটা বিষয় আমি কনফিউশন দূর করে দেই, লেটারের তোমাদের কোন কোন লেটারগুলো আসতে পারে। লেটারের 3 ক্যাটাগরির লেটার তোমাদের পরীক্ষায় 100% আসবে। বন্ধুর নিকট এটা আসার সম্ভাবনা 1000% গ্যারান্টি। 2 নম্বরে বাবার কাছে 2 নম্বরে বাবার কাছে এটা 99% গ্যারান্টি। 3 নম্বরে এটা হচ্ছে তোমার কি আসতে পারে, বাবা, বন্ধু, ভাইয়ের কাছে। এই ভাইয়ের কাছে আসতে পারে 90% সম্ভাবনা রয়েছে, 90%। সরি, একটু ভুল করে ফেলছি, একটু ভুল করছি, আমাকে মাফ করে দাও, আমাকে একটু ক্ষমা করে দাও, একটু ক্ষমা করো। আমি এখানে একটা ভুল বলছি, সেটা হচ্ছে দেখো তোমাদের একটু ক্ষমা করো আমাকে, যেটা হচ্ছে দেখো বন্ধুর নিকটটা আসবে এটা 100% বলেছি বা 1000%, কিন্তু বাবার কাছে এটা খুব কম আছে। বাবার কাছেরটা আসবে তোমার হচ্ছে 90%, আর ভাইয়ের কাছে আসার সম্ভাবনা রয়েছে 99% সম্ভাবনা রয়েছে। তাহলে তোমরা মনে রাখবা বন্ধুর কাছে একটা পত্র লেখার নিয়ম, তোমরা যেহেতু আমি এটা 1000% গ্যারান্টি দিয়েছি, প্রতি বছরই দেখবা বন্ধুর নিকট একটা পত্র লিখতে বলা হয়, মাস্ট বি বন্ধুর নিকট। আর কারোর নিকট বলতে বলুক বা না বলুক, কিন্তু বন্ধুর নিকট পরীক্ষা লিখতে বলে এটা 100% ধরে রাখো। তোমরা অবশ্যই বন্ধুর নিকট কিভাবে পত্র লিখতে হয় তোমরা অবশ্যই এই নিয়মটা শিখে রাখবা। আর আমাদের বইয়ের যে ফরম্যাট নাম্বার 1 আছে, এই ফরম্যাট নাম্বার 1 করবা। এখন কথা একটা রয়েছে যে লেটারের মধ্যে 2টা দিক নিয়ে বেশিরভাগ আলোচনা করা হয়, একটা হচ্ছে ভালো দিক আর হচ্ছে খারাপ দিক। ম্যাক্সিমাম টাইমই লেটারের ভিতরে যে অংশটা থাকে ব্যাড সাইড নিয়ে, খারাপ সম্পর্কিত প্রবলেম নিয়ে হচ্ছে তোমার লেটার লেখা হয়। ধরো তোমার পরীক্ষার প্রিপারেশন কেমন, পরীক্ষার প্রস্তুতি কেমন, অথবা তোমার সামনে ফিউচার প্ল্যান কি, আপনার গ্রাজুয়েশনের পরে কি করবা, এগুলো সবগুলো হচ্ছে গুড সাইড। এগুলো প্রত্যেকটা হচ্ছে গুড সাইড, কিন্তু বলা হয় যে তুমি ডোন্ট টেক ড্রাগ, ডোন্ট টেক স্মোক, অথবা ডোন্ট ড্রিঙ্কিং স্মোক, তো ধূমপান ত্যাগ করো, অথবা খারাপ বন্ধু, ডোন্ট ইনভলভ ব্যাড বয়েস, ব্যাড কোম্পানি। সো এই যে খারাপ দিক সম্পর্কিত যদি কোনো আসে তাহলে তোমরা অবশ্যই আমাদের বইয়ের ব্যাড সাইডে যে ফরম্যাটটা আছে সেটা লিখবা, আর গুড সাইড হলে গুড সাইডের ফরম্যাটটা লেখার চেষ্টা করবা। তাহলে আমাকে যে কাজটা করতে হবে, বন্ধুর নিকট একটা আসবে এটা 100% ধরে রাখো। তোমরা বন্ধুর নিকট থেকে একটা আসবে, বন্ধুর কাছে পত্র লেখার নিয়মটা এটা 100% আসবে। তোমরা অবশ্যই বন্ধুর নিকট পত্রটা শিখে রাখবা। তাহলে তোমাদের লেটারের বিষয়টা কি ক্লিয়ার?
দেখো লেটারের যে নিয়ম রয়েছে, আমি রিটার্ন পার্টের যে নিয়ম রয়েছে এই প্রত্যেকটা নিয়ম তোমাদেরকে আগামীকালকের ক্লাসে ইনশাআল্লাহ নেওয়ার চেষ্টা করব। সেই ক্লাসে তোমাদের রিটার্ন পার্টটা A to Z তোমাদেরকে দেখিয়ে দিব কোনটা কিভাবে আনসার করতে হয়, এবং 5টা আইটেম তোমাদেরকে শেখাবো, তোমরা ইনশাআল্লাহ 5টা আইটেম আনসার করতে পারবা, ঠিক আছে? তাহলে দেখো যেখানে যারা আছো, এখানে যারা আছো তোমরা প্রত্যেকেই মাস্ট বি এই 5টা, অর্থাৎ আমি যে লেটারের যে নিয়মটা বললাম কোনটা পড়তে, তোমরা এই কথাগুলো মাথায় রাখবা এবং কথাগুলো মাথায় শোনার চেষ্টা করবা। আমাকে অতিরিক্ত কথা বলেও না, অনেক কষ্ট হচ্ছে। সো তোমরা সবাই অহেতুক আজে বাজে কমেন্টস না করে পড়ার দিকে মনোযোগী হও। এই যে এতক্ষণ সময় কথা বলতেছি তোমাদের, আমার অনেক কষ্ট হচ্ছে। তা দেখো লেটার পড়া তোমাদের শেষ। এরপর দেখো আমাদের অ্যাপ্লিকেশন, দেখো 13 রঙে আসবে তোমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন। দেখো অ্যাপ্লিকেশন যেভাবে আসো, আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, অ্যাপ্লিকেশনের যে নিয়ম রয়েছে, একটা দরখাস্ত লেখার যে নিয়ম রয়েছে সেই নিয়মগুলো, যেমন শুরু থেকে একটা ডেট দিতে হবে, এরপর একটা সাবজেক্ট লাগবে, এরপরে তোমার অবশ্যই যে যার নিকট লিখবা তার অবশ্যই নাম পদ পদবি লিখতে হবে। এখন দেখো আমাদের কলেজের যে প্রিন্সিপাল রয়েছে, এই প্রিন্সিপালের নিকট প্রতি বছর 100% একটা দরখাস্ত আসে। তাহলে আমাদের বইয়ের যে যারা আমাদের সাজেশন বইটা নিয়েছো, এই বইয়ের ফরম্যাট 1 অ্যান্সার করার চেষ্টা করবা। শুরুর দিকে লিখবা আনসার টু দ্য কোয়েশ্চন নং 13। দেখো এটা কিভাবে অ্যান্সার করবা, তুমি লিখবা আনসার টু দ্য কোয়েশ্চন নং কত 13, আনসার টু দ্য কোয়েশ্চন নং 13। এটা লেখার পরে এখানে তোমাকে একটা ডেট দিতে হবে, এখানে একটা ডেট, এরপর তোমার এখানে লিখতে হবে দা প্রিন্সিপাল বা দা প্রিন্সিপাল, এরপর তোমার এখানে লিখতে হবে ধরো মাই মেশিং নেটওয়ার্ক, জায়গার নাম দিলে দিতে পারো, না দিলেও সমস্যা নাই। তো কলেজের নামটা এখানে দিতে হবে, কলেজের যে নামটা আছে সেই কলেজের নাম এখানে তোমাকে মাস্ট দিতে হবে। এরপরে তোমার এই গুডির সুজায় লিখতে হবে সাবজেক্ট, এবং এটা সুন্দর করে ফুল মিনিংয়ে লিখতে হবে সাবজেক্ট। এই সাবজেক্ট লেখার পরে তোমার এখান থেকে বাক্য কথাগুলো লেখার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে তোমার একটা অ্যাপ্লিকেশন লেখার নিয়ম। তো আমাদের বইয়ের যে ফরম্যাট নাম্বার 1 আছে, এটা প্রতি বছরই আসে, এটা পরীক্ষিত। সো তোমরা এই ফরম্যাট 1 করার চেষ্টা করবে, এটা থেকে 100% গ্যারান্টি কমন আসবে, এটা থেকে 100% গ্যারান্টি কমন আসবে ইনশাল্লাহ। স্যার কালকে ক্লাস কয়টায়? কালকে হচ্ছে তোমাদের ঠিক রাত 9টা বাজে ক্লাস হবে, সবাই উপস্থিত থাকার চেষ্টা করবা। যারা 9টায় ক্লাস করবা তোমরা প্রত্যেকেই ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবা ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে তোমাদের এই বিষয়টা আশা করি ক্লিয়ার। এরপর দেখো এসে, দেখো তোমাদের 14 নঙ্গে আসবে এসে। এসের মধ্যে তোমার যে কোনো 2টা এসে থাকবে। তো এসের মধ্যে তোমার আমি বেশি কথা বলবো না, এখানে শর্টকাটে বলে ফেলি। এসেটা মুখস্থ করার দরকার নাই, এতগুলো এসে পড়ে তোমার সময় নষ্ট না করে তুমি অন্য যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলো পড়ার চেষ্টা করবা। এখন মনে রাখবা এখানে বলা আছে ফিউচার অফ ক্রিকেট ইন বাংলাদেশ, দ্য হ্যাপিয়েস্ট ডে অফ ইউর লাইফ। এখানে একটা কথা মনে রাখবা, এখানে কিন্তু তোমার হচ্ছে কোনো ব্যাড সাইড গুড সাইডে কাজে আসে না। তোমার গত বছর যে তোমার এই ব্যাড সাইড গুড সাইড তোমার এটা নিয়ে শিখে কোনো লাভ হয় না, ব্যাড সাইড বা গুড সাইডে কোনো কাজে আসে না। তো তোমরা অবশ্যই যে কাজটা করবা, ব্যাড সাইড গুড সাইড তো প্যারাগ্রাফের জন্য মাস্ট বি মুখস্থ করবা, প্যারাগ্রাফের জন্য অবশ্যই মুখস্থ করবা সেই ফরম্যাটটা, এইটা তুমি এসের মধ্যে লিখে দিবা যদি তোমার এসে ব্যাড সাইড থেকে বা গুড সাইড থেকে আসে। এখন ব্যাড সাইড বলো এবং গুড সাইড বলো, তোমাকে মাস্ট বি পয়েন্ট এবং অথবা স্টেপ, এই স্টেপ মাস্ট বি তোমাকে মিনিমাম 3 থেকে, হ্যাঁ তোমাকে মিনিমাম 1, 2 এবং 3 এবং হচ্ছে 4, এই 4টা স্টেপ তোমাকে মাস্ট বি লিখতে হবে পরীক্ষার হলে। তুমি এসের মধ্যে যদি তোমার স্টেপগুলো না দেও, পয়েন্টগুলো না দেও, তাহলে তোমাকে মার্ক দিবে না। ধরো প্রথমে দিলাম ইন্ট্রোডাকশন, দিলাম প্রথমে ইন্ট্রোডাকশন, এরপর দিলাম ডেসক্রিপশন, এরপর দিলাম ধরো রিমেডি প্রতিকার, এরপর দিলাম হচ্ছে কনক্লুশন। এরকম ভাবে তোমাকে 4টা স্টেপ 100% দিতে হবে পরীক্ষার হলে। অর্থাৎ তোমাকে মুদ্রা কথা যেটা হচ্ছে মানে একদম খাঁটি কথা, যেটা হচ্ছে মানে একদম যেটা কি বলা হয় সামারি অফ দ্য ওয়ার্ড, যেটা একদম সামারি ওয়ার্ড হচ্ছে তোমাকে মাস্ট বি 4টা পয়েন্ট দিতে হবে এসে যদি অ্যান্সার করো। তাহলে আমি শুরুর দিকে যে কথাটা বললাম এসে গুড সাইড ব্যাড সাইড পরে দেখো এখানে যেটা আসছে দ্য হ্যাপিয়েস্ট ডে অফ ইউর লাইফ, তোমার জীবনের মানে যেটা একদম আনন্দের দিন ছিল। ফিউচার অফ ক্রিকেট ইন বাংলাদেশ, বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যৎ কি। এখন দেখো দুইটা কি কোনো গুড সাইড ব্যাড সাইডে পড়ছে? দেখো গত বছর যেটা আসছে
2022 সালে সেখানে কোনো গুড সাইড ব্যাড সাইডের কোনো আলামত নাই। তাহলে তোমরা অবশ্যই এই অ্যাসেটা গুড সাইড ব্যাড সাইড দিয়ে কোনো লাভ নাই। তারপরে তুমি প্যারাগ্রাফের জন্য গুড সাইড ব্যাড সাইড শিখে রাখবা, এই প্যারাগ্রাফটা শিখলে তুমি এখানে অ্যান্সার করতে পারবা। তাহলে তোমাদের এই বিষয়টা ক্লিয়ার কিনা একটু জানাও। তাহলে আমার কথা কি তোমরা বুঝতে পারছো? আমি যে এত কষ্ট করে পড়াচ্ছি ভাই, মানে পেটের মধ্যে খিদা চোচো করতেছে, এত কষ্ট করে পড়াচ্ছি। সো তোমরা যদি না বুঝো তাহলে কিছু করার নাই। আচ্ছা, সাদিয়া বলেছে বাংলা রচনায় ঠিকভাবে লেখা হয় না, ইংরেজি রচনা। দেখো এটা হচ্ছে যে কঠিন কিছু না, লেখলে লেখা যায়, বাট হচ্ছে মুখস্থ করতে অনেক বেশি লিখতে হয়। সো এই জন্য আমি তোমাদেরকে এসে লেখার নিয়মটা বললাম, এইভাবে এটা স্কিপ করার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে কবি লিখেছ বুঝেছি, রূপা লিখেছে সবগুলার ফরম্যাট একটু দেবা কেউ? রূপা তুমি আমার দরবারে একটু হাত দিও, আল্লাহ মাফ করো, আস্তাগফিরুল্লাহ। তুমি হচ্ছে যে আমাদের ইনবক্সে একটু মেসেজ দিও, চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে এসেটা আমরা স্কিপ করবো। হ্যাঁ সোনিয়া, তাহলে আমরা এসেটা স্কিপ করবো। আচ্ছা, মুনিয়া ইসলাম বিলাসিতা, হ্যাঁ রচনা লেখাটা হচ্ছে বিলাসিতা, ভেরি গুড। মুনিয়া মানে বিলাসিতাটা করে বেশি, তার হাজবেন্ড অনেক টাকা পয়সা তাকে দেয়, এজন্য সে বিলাসিতা করে। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি তোমরা সবাই হচ্ছে ক্লিয়ার বিষয়টা। ওকে 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 ওকে, বিষয়টা ক্লিয়ার। এবার আমরা চলে যাচ্ছি এমপ্লিফাই। দেখো এমপ্লিফাই কিন্তু তোমরা পরীক্ষায় অ্যান্সার করবা, এটা 100% কমন আসবে। এটা আমাদের বইয়ের যে এমপ্লিফাইগুলো আছে, এই এমপ্লিফাইগুলো 100% কমন আসবে। এখানে তোমার যে কোনো দুইটা আছে, যে কোনো একটি তোমাকে পরীক্ষার হলে অ্যান্সার করতে হবে। এখন এটার নাম হচ্ছে বাক সম্প্রসারণ। এটা তোমাকে প্যারা আকারে এখানে একটা টাইটেল, উপরে একটা টাইটেল দিয়ে প্যারাগ্রাফ আকারে এখানে লিখতে হবে, প্যারাগ্রাফ আকারে, বুঝতে পারছো? এখন আমাদের বইয়ে শর্টকাট টেকনিক আছে, চাইলে তুমি শর্টকাট টেকনিক পড়তে পারো, অথবা দেখো আমাদের বইয়ের যে সাজেশন দেয়া আছে, তুমি চাইলে সেই সাজেশনটাও পড়তে পারো। আমি তোমাদেরকে লাইভে ইনস্ট্যান্ট কয়টা এমপ্লিফাই দিয়ে দিই, তোমরা এমপ্লিফাইগুলো একটু লেখার চেষ্টা করবা, ঠিক আছে? আশা করি ইনশাল্লাহ এই এমপ্লিফাই এখান থেকে তোমাদের 100% কমন আসবে। এই কই গেলি রে, কই গেলি, কোথায় গেলি তুমি? এমপ্লিফিকেশন কোথায় গেল? অ্যাপ্লিকেশন আছে, এমপ্লিফিকেশন কোথায় গেল? ভাই তুমি একটু দেখা দাও না ভাই, এমপ্লিফিকেশন কোথায় গেল? আচ্ছা, তাহলে আমরা দেখো এমপ্লিফাইয়ে দেখো কোনগুলো আসতে পারে, তোমাদেরকে একটা সাজেশন দিয়ে দেই, বিসমিল্লাহ। কারণ এমপ্লিফাই তোমাদের 100% কমন আসবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি ইনশাল্লাহ। সো তোমরা অবশ্যই এই এমপ্লিফাইগুলো একটু মুখস্থ করার চেষ্টা করবা। এক নাম্বার 1 সবাই একটু লেখার চেষ্টা করো। A friend in need ... 2 নাম্বার no risk no gain. 3 নাম্বার no risk no gain, a little learning is dangerous thing. 4 নাম্বার দেখো failure is the pillar of success. Failure is the pillar of success. তাহলে এই তোমরা এই চারটা 100% ধরে রাখো, এই চারটা থেকে তোমাদের একটা মাস্ট বি কমন আসবে ইনশাল্লাহ। এই চারটি থেকে তোমরা একটি 100% কমন আসার সম্ভাবনা রয়েছে। তোমরা অবশ্যই এই চারটা এমপ্লিফাই তোমরা মুখস্থ করে ফেলবা, আমি যেটা দিয়েছি তোমরা সবাই হচ্ছে খাতার মধ্যে নোট করো, আমাদের বইয়ে দেয়া আছে, তোমরা এই বইয়ের 100% গুলো পড়তে পারো, অথবা তোমরা খাতার মধ্যে এটা নোট করার চেষ্টা করো দ্রুত। যারা লিখতেছো তারা কিন্তু, যারা ক্লাসটা মনোযোগ দিয়ে করতেছো তারা কিন্তু আসলেই উপকার পাবে, আর যারা এটাকে হেলায় ফেলে দিচ্ছ, যারা শুধুমাত্র এখানে মজা করতে আসছো, সবাইকে হাই হ্যালো দিতে আসছো লাইভে, তারা কিন্তু এখান থেকে কিছুই বুঝবে না, বুঝতে পারছো? তো তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে তোমরা অবশ্যই ডান লিখবা। ম্যাক্সিমাম স্টুডেন্টরা ঝগড়া করে, লাইভে এসে ঝগড়া করে, এরা এমন, এদের স্বভাবটা চিন্তা করো। তোমরা যে ডিগ্রিতে পড়ো, এই ডিগ্রি স্টুডেন্টের নিয়ে যে এত অবহেলা করে, এত তুচ্ছ তাচ্ছিল্য করে, এই বিষয়টা তোমরা মাথায় দেখো না? এই যে তোমরা এখানে হাজার স্টুডেন্ট এখানে লাইভে যুক্ত হয়েছো, এখানে একজন আরেকজনকে বুলিং করতেছো, অ্যাটাক করতেছো, পার্সোনাল অ্যাটাক, এই কাজগুলা কি তোমাদের এই লাইভে এসে করা জরুরি?
এখানে কে কি করতেছো তাকে কমেন্টে গিয়ে এই কথাগুলো বলা জরুরি। তোমরা আসলে মানে ওই যে গ্রামের যে স্বভাবটা সেটা তুমি এখন অনলাইনে দেখাইতেছো। সো এই বিষয়টা একটু অবশ্যই একটু তোমরা করবা, ঠিক আছে? আচ্ছা, সালমান পুরো ক্লাস করলাম, ধন্যবাদ। আচ্ছা, সাদিয়া ডান। স্যার একটা মুখস্থ করলেই 1 সপ্তাহ লাগে। তুমি হচ্ছে এটা মুখস্থ করার দরকার নাই ভাই। আমাদের বইয়ের ফরম্যাট আছে, এই ফরম্যাট নাম্বার 1, আমাদের বইয়ের যে ফরম্যাট আছে এই 1 নাম্বার ফরম্যাটটা মুখস্থ করবা। আমাদের সাজেশন বইয়ের 1 নাম্বার ফরম্যাট মুখস্থ করবা, এই 1 নাম্বার মুখস্থ করলেই দ্যাটস এনাফ। আচ্ছা, তাহলে দেখো তোমরা অবশ্যই ডাল লিখেছো। স্যার 3 নাম্বারটা কি? দেখো, এ ফ্রেন্ড ইজ নিড ইন দ্যাট, সময়ের বন্ধু হচ্ছে সুসময়ের বন্ধু, প্রকৃত বন্ধু। নো রিস্ক নো গেইন, জীবনে রিস্ক না নিলে কোনো উন্নতি হবে না। এ লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্কর, অল্প বিদ্যা ভয়ঙ্কর। ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস, ব্যর্থতাই সফলতার চাবিকাঠি, ব্যর্থতার সফলতার চাবিকাঠি। সুমাইয়া বলেছে স্যার আপনার ক্লাসটা খুব ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। স্যার 3 নাম্বারটা মুখে আরেকবার বলেন। এ লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং, এ লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং। বানানটা আমি লিখি নাই, তোমরা হচ্ছে লিখে নিবা, বুঝতে পারছো? বাংলায় লিখে নাও যদি বুঝতে প্রবলেম হয়। আচ্ছা, ফয়সাল লিখেছো রাইট স্যার, স্যার আপনার ক্লাস অসম্ভব ভালো লাগে। সাদিয়া আলহামদুলিল্লাহ, আমাকে তো আর ভালো লাগে না, যাই হোক আমাকে ভালো লাগে না, আমার ক্লাস ভালো লাগে, ক্লাসটা ভালো লাগলেই হইলো, আমাকে ভালো লাগা দরকার নাই, বুঝতে পারছো? যাই হোক স্যার অনেক উপকার হচ্ছে স্যার, লেটার অ্যাপ্লিকেশনটা ওকে। তাহলে তোমরা সবাই এইটা অবশ্যই দেখবা। এরপর দেখো আমরা চলে যাচ্ছি 16 নং এ। দেখো, রাইট এ ডায়লগ বিটুইন 2 ফ্রেন্ডস অ্যাবাউট দেয়ার চয়েস অফ দ্য ফিউচার ক্যারিয়ার। দেখো তোমাদের এখানে 100% অ্যাপ্লিকেশন ডায়লগের ক্ষেত্রে তোমরা মাস্ট বি এখানে ফরম্যাট লিখে দুমায়া মার্ক পাবা, দুমায়া। ফরম্যাটে কোনো কথা হবে না, যারা ফরম্যাটে অ্যান্সার করবা ফরম্যাটে দুমায়া তোমরা মার্ক পাবা, ফরম্যাট থেকে তোমাদের কোনো মার্ক একটা মার্কও মিস যাবে না। যারা ফরম্যাট লিখবা তারা মাস্ট বি ফরম্যাট থেকে দুমায়া অ্যান্সার করতে পারবা, এটা গ্যারান্টি। আমার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, গ্যারান্টি, ইনশাল্লাহ আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। দেখো তোমাদের এখানে ম্যাক্সিমাম টাইমে তোমাদের এখানে একটা স্ট্যাটিস্টিক দেখো, হয় তোমাদের ব্যাড সাইড অথবা তোমাদের 2 নম্বরে আসবে গুড সাইড। দেখো এখন আমি তোমাদেরকে একটা জিনিস তোমাদেরকে বলি, এখানে ক্লিয়ার করি, সেই বিষয়টা হচ্ছে একটু খেয়াল করবা। দেখো একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো। ব্যাড সাইডটা আসার সম্ভাবনা রয়েছে 100% এবং গুড সাইডটা আসার সম্ভাবনা রয়েছে 90%। তো এখানে একটু খেয়াল করো তোমাদের ব্যাড সাইড এবং গুড সাইডের মধ্যে কোনটা বেশি আসার সম্ভাবনা রয়েছে। আমি বলেছি 100% আর 90%। এটা বলার কারণ কি? হোয়াট ইজ দ্য রিজন অফ পসিবিলিটি 100% অর 90%? তোমরা একটু খেয়াল করো। আচ্ছা, ডায়লগটা কেন? ডায়লগটার মানে কি? ডায়লগটা মানে হচ্ছে দুইজন ব্যক্তির সাথে ডিসকাস করা, আলোচনা করা। তো ডায়লগে কেন আলোচনা করা হয়? তুমি মানে ভালো দিক নিয়ে কোনো কিছু আলোচনা করবা, ভালো দিক, ধরো তোমার সাথে আমার কোনো দরকার নাই, আচ্ছা বিপদে বন্ধুরে দরকার হয়, বন্ধুরে উপকারের জন্য দরকার হয়, বিপদে পড়লেই না বন্ধুরে একটা ফোন মারো, ওই বন্ধু কই আছস, বন্ধু কিছু টাকা লাগবে, বন্ধু হ্যাঁ আমার বোনের বিয়ে আছে, আমার ভাইয়ের বিয়ে আছে, কিছু টাকা লাগবে, আগে থেকে ধার দিয়ে দাও, বন্ধু আজকে মেসের খাবার নাই, বন্ধু আমাকে একটা চাকরি বাকরির ব্যবস্থা করে দাও, বন্ধু আমাকে একটা প্ল্যাটফর্ম বানিয়ে দাও, বন্ধু আমি তোমার মতো পড়াতে চাই, আমি তোমার মতো একটা প্ল্যাটফর্ম করতে চাই, বন্ধু আমার একটু হেল্প করো। আছে 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 না, এরকম আছে না? অনেক অনেক আশেপাশে আমাদের বন্ধু বান্ধব আছে যারা হচ্ছে যে তোমাকে প্রয়োজনে বিপদে হলে দরকার পড়ে। তা দেখো সমস্যাটাও হলেই কিন্তু আমরা একটা আরেকজনের সাথে ডিসকাস করি, আমাদের একটা প্রবলেম সমস্যা হলেই না হচ্ছে যে আলোচনা করি। তো এখানে দেখো এ ডায়লগ বিটুইন দুইজন ব্যক্তির সাথে যখন আমরা আলাপ আলোচনা করি তখন একটা সমস্যা নিয়ে, কিন্তু ভালো দিক নিয়ে খুব কম। ধরো তুমি একটা টাকা কামাইছো, 10 লাখ টাকা ইনকাম করছো, 5 লাখ টাকা, এই টাকাটা কি তোমার বন্ধুকে ফোন দিয়ে বলবা বন্ধু আমি 5 লাখ টাকা ইনকাম করছি? এটা কি বলবা যে বন্ধু আমি একটা গার্লফ্রেন্ড পাইছি, আমার একটা গার্লফ্রেন্ড আছে, আমি একটা রিলেশন করতেছি? এই কথা কিন্তু বলবো না। প্রবলেম হইলেই কিন্তু প্রবলেম নিয়ে কথা বলে। আচ্ছা একজন বলেছো, সাদিয়া বলেছো স্যার আপনার মাথার ব্রেনটা যদি ইংলিশ এক্সামের সময় নেওয়া যেত তাহলে হয়তো এক্সামটা ভালো হতো। দোয়া করবো আমার ব্রেনটা যেন ঠিক থাকে, এই ব্রেন নিয়ে কোনো কিছু হবে না।
এই ব্রেনের মধ্যে এখন শুধু টেনশন আর টেনশন। এই লাইফটা এখন ধরো আমার ব্রেন যদি কেউ নেয় সে নির্ঘাত মারা যাবে, কারণ এত পরিশ্রম, এত টেনশন, এত মানসিক চাপ কেউ নিতে পারবে না। তাহলে আমি তোমাদেরকে যেটা বললাম অবশ্যই তোমরা মাস্ট বি ব্যাড সাইডটা পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে দেখো ডায়লগ সবসময় ম্যাক্সিমাম টাইমই তোমার ব্যাড সাইড, খারাপ দিক সম্পর্কিত এখান থেকে পরীক্ষায় আসে। এরপর দেখো আমরা চলে যাচ্ছি তোমাদের সর্বশেষ নং হচ্ছে 17 নং। দেখো 17 নংয়ে গত বছর তোমাদের হচ্ছে রাইট এ পোস্টার অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য হচ্ছে স্প্রেড আউট অফ দ্য ভাইরাল ফিভার। তোমাদের যে কোনো প্রবলেম নিয়ে, সমস্যা নিয়ে পোস্টার আসবে। দেখো এই বছর পোস্টার আসার সম্ভাবনা রয়েছে 1000% গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের এই বছর পোস্টার আসবে। গত বছর আসছিল স্লোগান, স্লোগান এই বছর আসবে না, কারণ যেহেতু স্লোগান একবার দিছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যেটা একবার দেয় সেটা পরবর্তীতে আর দেয় না। তাহলে তোমরা মাস্ট মনে রাখবা, যেহেতু তোমাদের স্লোগান আসছে এই বছর পোস্টার আসবে। এবং আমাদের বইয়ের, যারা আমাদের সাজেশন নিয়েছো, আমাদের বইয়ের ফরম্যাট নাম্বার 1 মুখস্থ করবা, আমাদের ফরম্যাট 1 100% গ্যারান্টি। এরপর দেখো বিজ্ঞাপন, তোমাদের গত বছর 3টা বিজ্ঞাপন করতে হয়। 1 নাম্বার বিজ্ঞাপন হচ্ছে সেল, 2 নাম্বার বিজ্ঞাপন হচ্ছে তোমার টু লেট অথবা রেন্ট, আর 3 নাম্বার বিজ্ঞাপন হচ্ছে ওয়ান্টেড, অর্থাৎ কোনো কিছু চাওয়া সম্পর্কিত। এই 3টা বিজ্ঞাপন থেকে তোমাদের প্রতি বছর 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আসে। তাহলে দেখো আমাদের এখান থেকে যে বিষয়টা, এই সেলের ফরম্যাটটা গত বছর আসছে, এটা আমাকে বাদ। তাহলে বাকি রইল টু লেট অথবা রেন্ট এবং ওয়ান্টেড। এই দুইটা ফরম্যাটের যে কোনো একটা ফরম্যাট, দুইটা ফরম্যাট পড়লেই এখান থেকে 100% কমন পাওয়া। তাহলে এই 3টার থেকে যে কোনো 2টি তোমাকে মাস্ট বি পড়তে হবে। এই 2টি ফরম্যাট পড়লে তোমাদের পরীক্ষায় 100% গ্যারান্টি। তাহলে আমাদের সাজেশন বইয়ের যদি কেউ পড়তে চাও, তাহলে আমাদের সাজেশন বইয়ের ফরম্যাট 1 এবং ফরম্যাট 2 এই 2টা ফরম্যাট পড়লেই হবে ইনশাআল্লাহ। আমার মাথা ঘোরাইতেছে, কোন সময় যে পড়ে যাই মাথা ঘোরায় ঠিক নাই, অনেকক্ষণ কথা বলছি তো। তাহলে আমাদের বইয়ের সাজেশনের ফরম্যাট 1 এবং ফরম্যাট 2 এটা পড়লে হবে ইনশাআল্লাহ। তাহলে আজকের ক্লাসে এই ছিল আমার আজকের ক্লাস। তো আমি চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ অনেক কষ্ট হয়েছে। আজকে তোমাদেরকে টোটাল 1 থেকে 17 নং পর্যন্ত কিভাবে পড়তে হবে, কিভাবে অ্যান্সার করতে হবে, কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে, এগুলো টোটালি আমি বলার চেষ্টা করেছি। এখন আমার হচ্ছে প্যাট নীতি একটু করি, আমার কিছু বিজ্ঞাপন দেই, এবং যারা ক্লাসটা করেছো, যারা আমাদের ক্লাসটা করেছো কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবা। এবং যারা আমাদের বইগুলো নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবা। আমাদের একটা হচ্ছে যে ব্যাচ 1 তারিখ থেকে লঞ্চ করতে যাচ্ছি। 1 তারিখ থেকে একটা হচ্ছে রেকর্ড ক্লাস ব্যাচ, 1 তারিখ থেকে আমাদের রেকর্ড লাইভ ক্লাস, 1 তারিখ থেকে হচ্ছে রেকর্ড লাইভ গ্রুপ। এই রেকর্ড লাইভগুলো গ্রুপে পাবে মাত্র 300 টাকায়। যদি কোনো স্টুডেন্ট 500 বা 1000 টাকায় ভর্তি হতে না পারো, তাহলে মাত্র 300 টাকায় ভর্তি হতে পারবে। যদি কোনো স্টুডেন্ট পাস নিয়ে টেনশনে আছো, এরকমভাবে আমার প্রত্যেকটা টিচারের, আমার সহ আমাদের সুশান্ত স্যার, মেহেদি স্যার, আরিফ স্যার এবং আমি ইমরান স্যার, এরকমভাবে আমাদের 4 জন টিচারের ক্লাস রয়েছে। তোমরা গ্রুপে জয়েন করলেই হচ্ছে যে ভর্তি হতে পারবা। যদি কোনো স্টুডেন্ট মনে করে যে ভর্তি হতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমাদের এই হোয়াটসঅ্যাপে তোমরা হচ্ছে মেসেজ করবা। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01400496572। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে। হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমরা আমাদের বইগুলো নিতে পারো এবং আমার সাথে কানেক্ট হতে পারো। যদি কোনো স্টুডেন্ট আমাদের বইগুলো নিতে চাও তাহলে 250 টাকা করে, অনলি 250 টাকা হচ্ছে ইংলিশ বইটা। যদি কোনো বইটা যারা ইংরেজিতে শর্টকাট টেকনিক বুঝতেছো, মানে একবারে পাস করতে চাও, তাহলে এই বইটার বিকল্প আর কোনো কিছু হতে পারে না। এই বইয়ে ভুল আছে, আমি মানি, স্বীকার করি, লাইভে বলতেছি আমাদের বইয়ে কিছু বানান ভুল আছে, স্পেলিং মিস্টেক, বাট এখানে এত আহামরি ভুল নাই। এবং এই বইটা যে শর্টকাট টেকনিকগুলো আছে, এই বইটার শর্টকাট টেকনিক এবং গুরুত্বপূর্ণ যে রুলসগুলো আছে গ্রামারের, এটা পড়লে 100% তুমি পরীক্ষায় কমন পাবা। এবং পরীক্ষা পাস করার জন্য এই বইটা তোমার, এই বইয়ের বিকল্প কোনো কিছু হতে পারে না ইনশাআল্লাহ। সো যারা যারা বইটা নিতে চাও 250 টাকা দিয়ে কুরিয়ার চার্জ সহ আমাদের সাথে যোগাযোগ করো। আমাদের বই পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল আছে এখন, আর কোনো লেট হবে না, ডেলিভারি পেয়ে যাবে 2 থেকে 3 দিনের ভিতরে। আর যারা বই অর্ডার করেছিল প্রত্যেকের বই বুকিং হয়ে গেছে, প্রত্যেকেই বই পেয়ে যাবে ইনশাআল্লাহ কালকের ভিতরে। সো আজকের ক্লাসটা, যারা ক্লাসটা করেছো
কেমন লেগেছে একটু মানে কমেন্টস করে জানাও। যে যারা ক্লাসটা করেছো একটু কমেন্টস করে জানাও যে স্যার আপনার ক্লাসটা, যারা আজকে প্রায় অনেক স্টুডেন্ট, প্রায় 63,000 স্টুডেন্টের ক্লাসটা করেছে। ইতিমধ্যে আমাদের ভিউ হয়ে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ, এবং প্রায় 1000 স্টুডেন্টে এই ক্লাসটা আজকে করেছো। সো তোমাদের ক্লাসটা কেমন লেগেছে, ভালো লেগেছে কিনা একটু কমেন্টস করে জানাবা। শেষ মুহূর্তে তোমাদেরকে একটা গান শোনায় যায়। আচ্ছা, একটা গান শোনাও। বিসমিল্লাহ, একটু পানি খেয়ে নেই। ছোটবেলায় মানে গানটা ওই যে বাংলা সিনেমার গান বুঝছো, বাংলা সিনেমার গানটা গাই। তো ক্লাসটা কেমন লেগেছে একটু জানাও, ক্লাসটা ভালো লাগছে কিনা। আমার ক্লাস এবং আমার কথাবার্তা, তোমাদের আচরণে যদি আমার আচরণে কষ্ট পাও তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবা। তো এরকমভাবে ক্লাস যদি রেগুলার প্রতিনিয়ত করতে চাও, আমরা কালকে হচ্ছে রিটেন পার্টের ক্লাস করাবো ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের সাথে এই মুহূর্তে দোলা যুক্ত হয়েছে। আপনার ক্লাস দেখছি, আমাদের গত বছরের এক্সামের কথা মনে করছে। দোয়া করি সবার এক্সাম ভালো হবে ইনশাল্লাহ ফিয়ামানিল্লাহ। ধন্যবাদ ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, তাহলে আমি একটা গান দিয়ে শেষ করে দিই আজকের ক্লাসটা। গানটা কি শুনতে চাও? কে শুনতে চাও একটু হাত তোলো। আমি একটা করেই পারি, মানে ম্যাক্সিমাম গানের শুধু একটা লাইনই পারি, বেশিরভাগ পারি না বুঝছো। তোমাদের সাথে মজা করার সময় কিন্তু শেষ, এরপরে আর মজা করতে পারবো না, কারণ তোমাদেরও পরীক্ষা শেষ হয়ে যাবে। ইংরেজি পরীক্ষার পরে তেমন কেউ লাইভে জয়েন করবো না, এটা আমরা জানি, বলে যাবো আমাদেরকে, এটাও জানি। আর ইংরেজি পরীক্ষার পরে যদি মনে করো কমন না আসে রিটেন পার্ট, যতই বলি শর্টকাট টেকনিক পড়ো, তারপরে গাইলে একদম ধুমায়া গালি দিবে, ধুমায়া, মানে অমুক স্যার তমুক স্যার বাটপার, এই যে চিটার, অমুক স্যার টাকা মারছে, টাকা খাইছে, অমুক স্যার একটা ব্যবসায়ী, এরকম বলে একবার ধুমায়া লাই বুঝছো। তো যাই হোক, আমরা আচ্ছা, আপনার কষ্ট দেখে অনেক মায়া লাগে স্যার সোনিয়া। তাই আমার কোনো কষ্ট নাই, আমার কোনো কষ্ট নাই, আমি অনেক হ্যাপি আছি আলহামদুলিল্লাহ। দোয়া করবো আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখেন, স্বাভাবিক রাখেন, আমি যেন সুস্থ স্বাভাবিক থেকে তোমাদের মাঝে উপস্থিত থাকতে পারি এবং রেগুলার ক্লাস করাইতে পারি, এটার জন্য দোয়া করবো, ঠিক আছে। যারা চলে গেছে তাদের নিয়ে আফসোস নাই, যারা রয়ে গেছে তাদের নিয়ে হচ্ছে চিন্তা, তোমাদের নিয়ে এখন আমার টেনশন, ঠিক আছে। আচ্ছা, খুবই চমৎকার ছিল আজকে ক্লাসটা, একভাবে পরীক্ষাটার জন্য দোয়া করেন। আজকে ক্লাসটা তোমরা আশা করি ভালো হয়েছে ইনশাল্লাহ, এবং তোমাদের ভালো একটা রেজাল্টও হবে, ঠিক আছে। আর আমি যেভাবে তোমাদেরকে সকাল বিকাল 4 বেলা ক্লাস নিচ্ছি, আমাদের পেজ থেকে, ইমরান শাসন পেজ থেকে 4টা বার ক্লাস নিচ্ছি। সো তোমরা অবশ্যই 4 বারের ক্লাসগুলো, সকালের ফ্রি ক্লাস, দুপুরের ক্লাস, সন্ধ্যার ক্লাস, রাতের ক্লাস, প্রত্যেকটা ক্লাসে তোমরা সবাই উপস্থিত থাকার চেষ্টা করবে ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, গানটা বলবো, গান তো যাই হোক আমি এক লাইন পারি, এটা বলতেছি। তোমরা জানি এটা নিয়ে হয়তো হাসাহাসি করবো, অনেকে ট্রল করবা, বাট এটা হচ্ছে আমার মনের খোরাক, ঠিক আছে, আমার আত্মার খোরাক। বিসমিল্লাহ। যদি প্রশ্ন করো গো কে আছে আমার, বলবো আমি তুমি ছাড়া নেই কেউ আমার, বলবো আমি তুমি ছাড়া নেই কেউ আমার। যদি প্রশ্ন করো গো কে আছে আমার, বলবো আমি তুমি ছাড়া নেই কেউ আমার, বলবো আমি তুমি ছাড়া নেই কেউ আমার। যাই হোক, এতটুকু পারছি বলছি। যাই হোক আজকে আচ্ছা আচ্ছা হ্যাঁ, যাই হোক গানটা কেমন লেগেছে, একটা লাইন গিয়েছি। সো তোমাদের কেমন লেগেছে একটু জানাবা, ঠিক আছে। আজকের ক্লাসে কিছুটা স্মৃতি রাখলাম, বুঝছো, আজকের ক্লাসে কিছুটা স্মৃতি রাখার চেষ্টা করছি। তো যাই হোক, আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমার পরিবারের জন্য এবং আমার জন্য অবশ্যই দোয়া করবা। আর যারা স্পেশাল মানুষ, যারা আমাকে সাপোর্ট করো, সবাইকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসে আমাকে সময় দেওয়ার জন্য, যারা যুক্ত হয়েছো অনেক অনেক ধন্যবাদ। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি প্রশ্ন করো গো কে আছে আমার,
বলবো আমি তুমি ছাড়া নেই কেউ আমার, বলবো আমি তুমি ছাড়া নেই কেউ আমার। যদি প্রশ্ন করা গো কে আছে আমার, বলবো আমি তুমি ছাড়া নেই কেউ আমার, বলবো আমি তুমি ছাড়া নেই কেউ আমার। যদি Oh my God.